ওয়াইফ অভিযোগ করছে যে আজকে আমাদের প্রায় 2.5 বছর ধরে বিবাহ হয়েছে, আমার হাজব্যান্ড কাছে আছে সেটা সাহস পায়। আমাদের আজকের গেস্ট ফিরিয়ে দিয়েছেন আপনার আমার মতো হাজারো মানুষের হারিয়ে যাওয়া কনফিডেন্স। হেয়ার ট্রান্সপ্লান্ট এবং সেক্সুয়াল মেডিসিনের এক অনন্য এক্সপার্ট, দ্য ওয়ান অ্যান্ড অনলি ডক্টর SM জাকারিয়া। এখানে আমাদের একটা লজ্জার স্থান থাকে, বিশেষ করে আমাদের মতো দেশ যেখানে আমরা রিলিজিয়ন ফার্স্টে বিলিভ করি, অ্যান্ড আই ডু বিলিভ অ্যাজ ওয়েল। আবার হচ্ছে নিজেরও মন চাই একটু ফসা দেওয়া, একটু আত্মবিশ্বাসী হয়তো বা বেশি ফিল করতাম আমরা। সেলুনে যাচ্ছি, বিশেষ করে সেলুনে একই ব্লেড দিয়ে দুজনকে করলো, সেখান থেকে কিন্তু এই রোগটা হতে পারে। যে আমাদের ফ্যামিলি থেকে আমরা সেক্সুয়াল এডুকেশন সম্বন্ধে কিছুই জানি না। আমার পার্টনার কে হচ্ছে সে জানে যে আমার পার্টনার ফিক্স আছে। ভালো স্কিনের জন্য যদি একটাই খাবার সাজেস্ট করেন, ভালো স্কিনের জন্য কি হবে? এই টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধি করার জন্য উইদাউট মেডিসিনস কোনো অপশনস আছে? হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু টংকাস্ট। টংকাস্ট যেখানে আমরা কথা বলি টং দোকানের মতো করে আলোচনা করি। আমরা কেউ স্পেশালিস্ট বা স্পেশালিস্ট, বাট আজকে ডিফারেন্ট। আজকে আমাদের সাথে ট্রুলি একজন স্পেশালিস্ট আছেন, তিনি হচ্ছেন ডক্টর SM জাকারিয়া। আমি তার সম্বন্ধে কিছু না বলি, বেটার আই লিভ ইট টু হিম অ্যান্ড ইউ ক্যান টক অ্যাবাউট ইয়োর সেলফ। আমি ডক্টর SM জাকারিয়া, কর্মরত আছি ডেপুটি মেডিকেল ডিরেক্টর হিসাবে হেয়ার ট্রিট। তো কাজ করছি মূলত হেয়ার ট্রান্সপ্লান্ট এবং সেক্সুয়াল মেডিসিন নিয়ে। ওকে, থ্যাংক ইউ। সো আমরা আজকে কথা বলবো মেনলি হচ্ছে মানুষের স্কিন, হেয়ার অ্যান্ড ডেফিনেটলি সেক্সুয়াল হেলথ নিয়ে, যেহেতু ইউ ইয়োরসেলফ ইজ এ স্পেশালিস্ট অফ দিস ফিল্ড। যদিও আমাদের টংকাস্টের অ্যাকচুয়ালি ফিলোসফি ছিল এরকম যে আমরা আসলে কেউ স্পেশালিস্ট না, কিন্তু আমরা টং দোকানে যেমন বসলে আমরা সবাই স্পেশালিস্ট হয়ে যাই, সেভাবে আলোচনা করো। বাট উই আর লাকি দ্যাট উই ফাউন্ড ইউ অ্যাজ এ স্পেশালিস্ট ইন দিস ফিল্ড। সো শুরুটা আসলে আমরা ওইভাবে না গিয়ে শুরুটা আমরা, হাউ অ্যাবাউট উই স্টার্ট উইথ ইয়োর চাইল্ডহুড? লাইক ইউ আর ইন দিস ফিল্ড রাইট নাও, সো এই ফিল্ডে আসার জন্য প্ল্যানটা কি কখন তৈরি হয় আসলে, এটা আমি জিজ্ঞেস করছি। বাট এর আগে আমি চাবো হচ্ছে লেটস গিভ আস সাম মেমোরিজ অফ ইউর চাইল্ডহুড অ্যান্ড দেন উই কাম টু দিস ফিল্ড। তো অ্যাকচুয়ালি আমার বাসা হলো সিরাজগঞ্জ। তো এই কারণে পড়ালেখাও করেছি সিরাজগঞ্জেই, সিরাজগঞ্জ BL গভর্নমেন্ট হাই স্কুল, যেটা সিরাজগঞ্জ সরকারি গভর্নমেন্ট হাই স্কুল, সেখানেই একদম যমুনা নদীর পাশেই। তো সেখান থেকেই মূলত আমার পড়াশোনার যাত্রাটা শুরু। আর ডাক্তার হওয়ার পিছনে বেসিক্যালি মানে হাস্যকর হলেও সত্য যে আমার বাসায় এবং আমার গ্রামের লোকজন, মানে আমি ছোটোবেলায় যখন খেলাধুলা করতাম সেখানেও বিভিন্ন খেলার এক একজন এক একটা অভিনয় থাকে না, তো সাধারণত আমি ডাক্তার হিসাবেই খেলাধুলার মধ্যে পার্টিসিপেশন যেরকম ছিল ডাক্তার হিসেবেই। সো গ্রামের সবাই অনেক ছোটোবেলা থেকে আমাকে ডাক্তার ডাক্তার বলে ডাকতো। যে আমি যখন মানে অনেকটা প্রাইমারিতে পড়ি তখন থেকেই আমাকে ডাক্তার ডাক্তার বলতো, বা প্রাইমারি পেরিয়ে যখন আমি ইন্টারমিডিয়েট অথবা ইন্টারমিডিয়েট আগে বিশেষ করে SSC লেভেলে, তখনও দেখা যাইতো যে প্রাইমারি ট্রিটমেন্ট হিসেবে যেমন বিভিন্ন জন আহত হইতো বা কোনো সমস্যা হইতো আমার কাছে আসতো। তো যেটা হলো যে বাট হাউ ডিড ইউ ট্রিট দেম, আর আপনি জানতেন কিভাবে হচ্ছে? বেসিক্যালি তখন তো আসলে ট্রিটমেন্ট সম্পর্কে কোনো আইডিয়া ছিল না, বাট প্রাথমিক যে একজনের কেটে গেছে সেটা ব্যান্ডেজ করে দেওয়া, সেটাকে অ্যান্টিসেপটিক লাগাই দেওয়া, এগুলো আসলে ছিল। বিশেষ করে এটা আমার কাজ করেছে যেহেতু আমার বাবা হসপিটাল রিলেটেড জব করতো। যদি একটু ক্লিয়ার করে বলতেন। তো আমার বাবা হচ্ছে ম্যানেজার হিসেবে আছেন, তো একটা হসপিটালের সাথে কর্মরত ছিল। তো ফলে এই যে হসপিটাল রিলেটেড, ডাক্তার রিলেটেড এই বিষয়গুলো ওনার মাধ্যমে দেখে দেখে শেখা। সো আমাদের বাসায় যেহেতু ফার্স্ট এইড বক্স থাকতো, বিভিন্ন ধরনের এই ধরনের ইয়াগুলো থাকতো, তো দেখা যেত যে কেউ আহত হইতো বা কোনো সমস্যা হইতো আমাদের কাছে আসতো। তো তখন থেকেই মূলত গ্রামের সবাই ডাক্তার ডাক্তার বলা শুরু করে দিত আর কি। নাইস, সো ইট ওয়াজ আ নাইস স্টোরি। লাইক আপনার যেটা ড্রিম ছিল বা সাবকনসিয়াসলি যেটা ছিল যে হচ্ছে উইদাউট এনি কি বলা যায়, উইদাউট এনি ডিরেকশন, যে ডক্টর সাহেব, সো ফাইনালি ইউ আর ডক্টর রাইট নাও। সো ডক্টর তো অনেক ধরনেরই হয়, তাই না? ফার্স্ট MBBS for sure, and then we choose the specialist field. So why you choose this field, like skin, hair and sexual life and this area? So it was, skin is another part, skin is one part, but the sexual life and sexual health is a taboo yet in Bangladesh, right? So Bangladesh এটা খুবই taboo এখন পর্যন্ত. So why you choose this field particularly?
এইটাও একটা হাস্যরসের মাধ্যমে আমার এখানে যাত্রা শুরু। এর কারণ হচ্ছে যখন এসএসসি লেভেলে যখন পড়ালেখা করতাম বা উচ্চ বিদ্যালয়ে যখন পড়তাম, তখন হয়তো কি যে টিচাররা জিজ্ঞাসা করতো ভবিষ্যতে কী হবা, এম ইন লাইফ কি। তো আমি নর্মালি বলতাম যে আমি ডাক্তার হবো, এম ইন লাইফ হলো ডাক্তার হওয়া। তো তখন বন্ধু বান্ধব হলো আমাকে খেপানো শুরু করলো যে কী হবে, সেক্সের ডাক্তার হবে, সেক্সুয়াল ডাক্তার হবে। এটা আমার পরবর্তীতে মনে হয়েছে যখন আমি এমবিবিএস লেভেল কমপ্লিট করে যখন ইন্টার্ন লাইফে ঢুকবো, তখন আমার এই বিষয়গুলোতে মনে হয়েছে যে না, এই বাংলাদেশের যে প্রেক্ষাপট, যে প্রচুর মানুষ মিসম্যানেজমেন্টের শিকার হচ্ছে, বিশেষ করে বিভিন্ন হারবাল, যেটা আমি আমার সব জায়গায় বলার চেষ্টা করি। হ্যাঁ, মিস ইনফরমেশনের কারণে, পেশেন্ট অ্যাওয়ারনেস কম থাকার কারণে তারা বিভিন্ন হারবাল, বিভিন্ন ধরনের কবিরাজি এইগুলোর কাছে বেশি যায়। তো হিউজ পেশেন্ট দেখা যাচ্ছে যে ইন্টার্ন লাইফে আমরা যখন দেখতাম প্রচুর পেশেন্ট আসতো, যে এমন অবস্থায় আসতো যে তারা অলরেডি সেক্সুয়াল লাইফ ফুল নষ্ট করে ফেলছে, তখন ডাক্তারের কাছে আসতো। তো তখন থেকে আমার কাছে মনে হয়েছে যে এই সেক্টরটাতে তো আসলে হিউজ কাজ করার সুযোগ আছে, কারণ পেশেন্ট আছে কিন্তু পেশেন্টরা কিন্তু প্রথমে ডাক্তারের কাছে যাচ্ছে না। তো আমি যদি এই সেক্টরে কাজ শুরু করি, তাহলে আমার জন্য এটা একটা অপরচুনিটি হতে পারে, প্লাস হলো আমি অনেক পেশেন্টকেও এটা সার্ভিসটা দিতে পারবো। ফান ফ্যাক্ট হচ্ছে পেশেন্ট যেতে চায় না, ইটস নট বিকজ অফ তাদের কাছে টাকা নেই বা এমন কিছু না, বাট তারা লজ্জা কাজ করে। এটা খুবই লজ্জা কাটা গেছে, বিশেষ করে আমাদের মতো দেশ যেখানে আমরা রিলিজিয়ন ফার্স্ট বিলিভ করি, অ্যান্ড আই ডু বিলিভ অ্যাজ ওয়েল। সো এখানে আমাদের একটা লজ্জা স্থান থাকে যে আমাদের একটা খুবই গোপনীয় একটা লাইফের পার্ট, সেটা আমরা কারোর কাছে শেয়ার করবো। সো ঠিক আছে, এটা নিয়ে আমরা একটু পরে আসতেছি। যেমন আপনি কাহিনী বললেন যে আপনার ছোটোবেলায় স্টুডেন্টরা বা আপনার ফ্রেন্ডরা বলতে হচ্ছে যে সেক্সুয়াল ডক্টর হবে। এখানে আমার একটা কোশ্চেন চলে আসে এভাবে। সো এই যে ফ্রেন্ড সার্কেলের ভিতরে যে কথাটা হয়, আমরা যে কথা বলি ওপেন মাইন্ডেডলি, সো এখানে আমাদের কোনো বাধা নেই, বাট ওখানে আমাদের বাধা নেই, বাট এই জিনিসটাই যদি অ্যাকচুয়ালি কোনো ডক্টরের কাছে আমরা যেতাম, আমাদের সেটা মুখ থেকে বের হতো না। তো ওই যে যে কথা বলতো আপনাকে অ্যাজ এ ফ্রেন্ড হিসেবে শেয়ার করতো, মানুষ অনেক সময় অনেক কিছু ফ্রেন্ডকে শেয়ার করে বা অন্য কিছু শেয়ার করে না, তার মানে ওখান থেকে জিনিসটা একটু হলে আমরা বুঝতে পারি জিনিসটা কতটা ট্যাবু ইয়াট ইন বাংলাদেশ, কতটা ট্যাবু। সো ওকে, আমরা এখানে আসবো, সেখানে তার সাথে আরেকটা জিনিস আমি ফার্স্টের দিকে আপনাকে জানার চেষ্টা করছি। সো আপনি এই পর্যন্ত প্র্যাকটিস করছেন তো বেশ কয়েক বছর যাবতই, এমন কোনো হচ্ছে কাহিনী আছে পেশেন্টের যেটা আপনার এখন মনে আসছে বা মনে পড়লে হাসি লাগে বা সারপ্রাইজিং? নাম বলার কোনো প্রয়োজন নেই, বাট ডেফিনেটলি যদি থাকে আমরাও শুনে একটু ভাবতাম যে বাংলাদেশের প্রেক্ষাপটটা কী বা কেমন, আপনি কী ফেস করছেন আর কি। আসলে মানে আমরা যারা এই বিষয়ে প্র্যাকটিস করি, আমাদের প্রায় অধিকাংশ পেশেন্টেই বিশাল একটা গল্প নিয়ে হাজির হয়। তার মধ্যে সবচাইতে ইম্পর্টেন্ট মানে আমার কাছে খুবই হাস্যরস মনে হয় এরকম এই বেশ কিছুদিন আগে, হয়তো মাস দুয়েক আগে হবে, যে একটা ওয়াইফ এবং হাজব্যান্ড দুইজনই আমার কাছে আসছে। তো বেসিক্যালি টিকিট কেটেছেন হলো ওয়াইফ, হাজব্যান্ডকে নিয়ে ঢুকছে, মানে হাজব্যান্ড কথা বলতেছে না, ওয়াইফ কথা বলতেছে। তো অভিযোগটা শুনে আমি খুব মানে আশ্চর্য হয়েছি, যে সেটা হলো যে ওয়াইফ অভিযোগ করছে যে আজকে আমাদের প্রায় 2.5 বছর ধরে বিবাহ হয়েছে, আমার হাজব্যান্ড আমার সাথে ইন্টিমেসি করার যে চেষ্টা করা বা কাছে আসা, সেটা সাহস পায় না। সাহস পায় না? সাহসই পায় না, মানে হয়তো প্রথম 1-2 বার ট্রাই করেছিল, যখন ফেলিওর হয়েছে তখন তার মনের মধ্যে এমন একটা ভীতির সঞ্চার হয়েছে, মানে এটা আমি নিজেই বিশ্বাস করতে পারতেছিলাম না। আমি অলরেডি আমার ইউটিউব চ্যানেলে কিন্তু ওনার যে হাজব্যান্ডের পরবর্তীতে একটা রিভিউ উনি কিন্তু আমার ইউটিউব চ্যানেলে একটা দিয়েছে। তো সেখানে উনি বলেছে যে মানে প্রায় 1.5-2 বছর উনি মানে ওনার সেক্সুয়াল লাইফ ইনঅ্যাক্টিভ অবস্থায় ছিল, এবং ওয়াইফটা খুবই কেয়ারফুল ওয়াইফ ছিল, ফলে এবং হাফেজ, দুইজনই হাফেজ। সো কেয়ারফুল লাইফ মানে ধর্মীয় কারণেই কিন্তু উনি বাইরে এটা কাউকে বলে নাই। অবশ্যই না। যখন উনি দেখেছে যে না এইভাবে তো আর চলতে পারে না, উনি কোনো মানে কোথাও এটার ম্যানেজমেন্ট করে নাই, এবং যখন ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনি তো এর মধ্যে ডাক্তারের কাছে যেতে পারতেন, তো ওনার অ্যান্সার হলো যে মানে ডাক্তারের কাছে গিয়ে তো এইটা বলবে কেমন, এটা তো আসলে বলা যাবে না। সো উনি কী করেছে, বিভিন্ন ধরনের হার্বাল বা এইগুলা চুপে চুপে অনলাইন থেকে দেখে দেখে কিছু মেডিসিন অর্ডার করেছে। তো আমি যখন ওনাকে এটা দেখলাম যে না এটা তো আসলে মানে কোনো সমস্যাই না,
এবং আমরা আমাদের ট্রিটমেন্ট প্রোটোকল অনুসারে যখন ওনাকে ট্রিটমেন্ট দিলাম, একদম মানে 1 মাসের মধ্যে আমরা দেখলাম যে খুবই ভালো রেজাল্ট, এবং দুইজনই হ্যাপি। তো এই জিনিসটা লাগছে যে মানে কি পরিমাণ ট্যাবু ছিল, যে উনি আমার কাছে না, কোনো ডাক্তারের কাছেই যান নাই, যে 2 বছর যাবত এরকম একটা সমস্যা নিয়ে আছে। ওনারা মনে করছে যে আমার এরকম আছে, এটা ঠিক হবে না। আর ওয়াইফও যেহেতু ধর্মীয় কারণে ওনাকে ছেড়েও যায় নাই, আবার ওয়াইফ নিজেও চেষ্টা করেনি। তো এটা আসলে বিশ্বাসজনক না, এটা আমার কাছে খুবই বাট এখানে আমার একটা কোশ্চেন আসে এরকম, যে সে যেহেতু তার পেশেন্টের ওয়াইফ, মানে পেশেন্ট, সেও পেশেন্ট অ্যাকচুয়ালি, তো বলেছে যে সে ভয়ে পেত। আসলে ভয়টা কী ধরনের ভয় ছিল যদি আমি বলি, এটা কি হচ্ছে, মানে আমি অথবা বোঝাতে পারছি না, ইউ গেট দ্য পয়েন্ট, আসলে ভয়টা কী ধরনের ছিল? আচ্ছা, অ্যাকচুয়ালি ভয়টা হলো, সেটা হলো যে যখন যাদের অভিজ্ঞতা থাকে না, অনেকেরই যেটাকে আমরা মেডিকেল টার্মে বলি যে প্রিম্যাচুর ইজাকুলেশন, যেটা হলো যে দ্রুত বীর্যপাত, এবং অনেকের ক্ষেত্রে উত্থানজনিত সমস্যা। এখন যখন লাইফে ওয়াইফের সাথে প্রথম যখন ইন্টারাকশন হয়, তখন গিয়ে যদি হুট করে তার মনে হয় যে না, তার এটা স্ট্রং হচ্ছে না, সো তখন কিন্তু এটা মানসিকভাবে একটা বিশাল ইফেক্ট ফেলে। ফলে হয়েছে কি, উনি মানে এই ভয় থেকে দূরে গেছে, এবং বিভিন্ন ইস্যু তৈরি করছে যে আমার শরীর ভালো না, এখন যেতে পারবো না। মানে উনি চাইছে যে ভেতরে ভেতরে হয়তো অনলাইন বিভিন্ন জায়গা থেকে বা কবিরাজ থেকে এটা ট্রিটমেন্ট করে একটা ব্যবস্থা করে তারপরে যাবে, কিন্তু এইভাবেই চলতেছিল। উনি ভয়ে ভয়ে কাছে যায় না, মানে কাছে থাকে কিন্তু কাছে ওনারা কোনো ইন্টারাকশনে যায় না। হ্যাঁ, এইটাই। সো এই যে একটা স্টোরি, এই স্টোরি নিয়ে আমার একটা কোশ্চেন ছিল। সো এই স্টোরিটা যে চলে আসলো, দ্যাটস এ গুড থিং। সো এই যে বাংলাদেশে এত বড় ট্যাবু এই জিনিসটা নিয়ে, অ্যাটলিস্ট আমাদের ট্রিটমেন্ট তো ট্যাবু থাকা উচিত না। আমরা ধর্মীয়ভাবে বলি, সামাজিকভাবে বলি, ওকে ইটস আ সিক্রেট থিং, ইটস আ রিয়েলি পার্সোনাল থিং, নো ডাউট। বাট অ্যাটলিস্ট যেমন একটা কথা আছে না, ডক্টর এবং উকিলের কাছে কিছু লুকাতে হয় না। বাট স্টিল এখানে দেখি অ্যাটলিস্ট এই জায়গাটাতে বাংলাদেশের মানুষরা, শুধু বাংলাদেশ বলে আসলে ভুল হবে, মেবি সাউথ ইস্ট এশিয়া অনেক দেশে এটার ভুক্তভোগী। সো এই টাইপ জিনিসটা ডাক্তারের কাছেও কেন মানুষ আসতে চায় না এই বিষয়টা নিয়ে? কোনো আইডিয়া বা কোনো স্টোরি আপনি জানেন বা কোনো কিছু? কি যে ডাক্তারের কাছে আসে কিন্তু সেটা হলো অনেক পরের স্টেজে। সেটা তো বলছি, পরে শেষ পর্যায়ে আসতেছে, বাট ওয়াই নট অ্যাট ফার্স্ট? বিকজ ডাক্তার আর মেডিকেলি ব্যাকড, তাই না, এখানে সায়েন্টিফিকলি মূলত ব্যাকড। আমাদের এটা হলো অ্যাওয়ারনেসের অভাব আমাদের দেশের। এখন বর্তমানে আমাদের যে ডাক্তার সাহেবরা যারা আছেন, অনেকেই অনলাইন সব বিভিন্ন জায়গায় এটা নিয়ে কথা বলা শুরু করেছে, ফলে এখন কিন্তু এই ট্যাবুটা ভাঙছে। আর আগে একটা ছিল যে এটা এমন একটা টপিক, এটা গিয়ে ডাক্তারের সাথে কথা বলাটাই তারা মনে করতো, বিশেষ করে এটা নিয়ে তো আলোচনাও ছিল না। আর এটা নিয়ে যতটুকু সমাজে আলোচনা আছে সেটা আসলে নেগেটিভ নিয়ে আলোচনা আছে। তার মানে এই রোগ আছে মানে সবাই ধরে নিত যে এই পেশেন্ট লোক ভালো না, এই ধরনের একটা টেন্ডেন্সি গ্রো করতো। ফলে এখনও দেখা যায় যে আমাদের পেশেন্ট আমাদের কাছে দেখানোর পরে ফাইলটা লুকায় রাখা যাইতেছে, শুধু পেজটা নিয়ে যাচ্ছে। কেন নিয়ে যাচ্ছে? ওই যে লেখা, ওটা দেখে আমাকে মনে করতে পারে যে এইটা আমি এই ডাক্তারকে দেখাচ্ছি, তাহলে হ্যাঁ, দ্যাটস ট্রু। মানুষের মানে চক্ষু লজ্জাটা বেশি কাজ করে রাদার দেন দেয়ার পার্সোনাল হেলথ। সো এই যে যেটা স্টোরিতে বললেন যে হচ্ছে একটা ভয় কাজ করছে বা যায়নি, বা হচ্ছে প্রিম্যাচুর ইজাকুলেশন, বা হচ্ছে নট বিং সাইটেড এনাফ। সো এই জিনিসটার কি কারণে হয়? যদি এটার জন্য কি, যদি আমরা বলি যে আমাদের ঢাকা শহর, অ্যাকচুয়ালি যে আমরা বাংলাদেশেই আছি, ঢাকাতেই আছি, তো ঢাকা শহর ইজ হাইলি পলিউটেড, অ্যান্ড আমাদের যে ফুড স্টিল হেয়ার, সো সুগার কার্বস। সো কোনোভাবে এগুলো কি আমাদের ওই লাইফটাকে এফেক্ট করে? নট জাস্ট সেক্সুয়াল লাইফ, আমি একটা জিনিস অ্যাড করবো এখানে, যেহেতু স্কিন নিয়ে আছে না, সো আমাদের স্কিন অ্যান্ড সেক্সুয়াল লাইফ বোথ, আমি জাস্ট একদিকে এমফাসাইজ করবো না, বোথ সাইডে বলতে চাচ্ছি। সো বোথ সাইডে আমাদেরকে কীরকম এফেক্ট করে এই ঢাকা শহরের পরিবেশ, পলিউশন প্লাস ফুড হ্যাবিট, জাঙ্ক ফুড, এসব? অবশ্যই আমাদের সার্বিক একজন মানুষের সুস্থ থাকার জন্য যে বিষয়গুলো জড়িত, তার মধ্যে অন্যতম হলো আমাদের লাইফস্টাইল। এই লাইফস্টাইলে প্রবলেম হলে এবং এনভায়রনমেন্ট, এই দুইটা জায়গা তো আমাদের স্টার্টিং পয়েন্ট। যেমন যে এই যে খাবার দাবারের কথা বললেন, যে এই আমাদের এখানে খাবারের মধ্যে সমস্যা, বিশেষ করে যে সুগার ফুড খাচ্ছে, বিভিন্ন জাঙ্ক ফুড খাচ্ছে, এতে কী হচ্ছে, তার ডায়াবেটিস ডেভেলপ করছে।
এবং লম্বা সময় দেখা যাচ্ছে যে একজন আমাদের দেশে মানুষ তো অ্যাজ ইউজুয়ালি ট্রিটমেন্ট বা ইনভেস্টিগেশন করে না। যখন সে ডায়াবেটিস ধরছে তখন দেখা যাচ্ছে তার অলরেডি 45 ইয়ার্স চলে গেছে, 40 বা 45 ইয়ার্সে গিয়ে উনি ডায়াবেটিস টেস্ট করে দেখতেছে ডায়াবেটিস আছে, কোন বা অন্য কোনো রোগের কারণে ডাক্তারের কাছে গেছে, ওই সময় টেস্ট করে দেখলো ডায়াবেটিস আছে। কিন্তু এতদিনে যে ওনার ডায়াবেটিস ছিল ওইটার কারণে কিন্তু অলরেডি তার সেক্সুয়াল লাইফ ড্যামেজ হয়ে গেছে। অনেকেরই এরকম পেশেন্ট পাওয়া যায় যে 10 বছর যাবত হয়তো ডায়াবেটিস আছে উনি জানেই না। ফলে ওই যে ডায়াবেটিসের কারণে ওনার কিন্তু সেক্সুয়াল লাইফটাই ইফেক্টিভ হচ্ছে। তো আমাদের ওই লাইফস্টাইলটা যেরকম হয়ে যাচ্ছে, যে সেডেন্টারি লাইফস্টাইল, সারাদিন বসে থাকা, হ্যাঁ, এবং স্ক্রিনের সামনে থাকা, মোবাইল টেপা, সো ফিজিক্যাল অ্যাক্টিভিটিস আমাদের নাই বলে চলে। তো ফিজিক্যাল অ্যাক্টিভিটি যদি আমাদের না থাকে তাহলে আমাদের হরমোন যে প্রোডাকশন এটা কমে যাবে। সো ফিজিক্যাল অ্যাক্টিভিটির সাথে কি হরমোন প্রোডাকশন সরাসরি জড়িত? হ্যাঁ, অবশ্যই। যেমন আমাদের যে ছেলেদের ক্ষেত্রে যে সেক্স হরমোন, এইটা যদি ফিজিক্যাল টেস্টোস্টেরন হরমোন, এটা যদি আমরা ফিজিক্যাল অ্যাক্টিভিটিস না থাকে তাহলে তার সেক্স হরমোন সবসময় ডাউনগ্রেড হবে, কমে যাবে। সো সেক্স হরমোন যদি তার কম থাকে তার সেক্সুয়াল ফাংশন কমে যাবে। তাহলে এখানে একটা কথা আসে, আমার কোশ্চেন আসে। সো যদি আমাদের টেস্টোস্টেরন হচ্ছে, আমাদের যতটুকু আমি জানি, এটা নট জাস্ট সেক্সুয়াল পারপাস বাট অলসো হচ্ছে এটা আমাদের টোটাল এনার্জি লেভেলটাকে বুস্ট করে অ্যান্ড মাইন্ডের ফোকাস ঠিক রাখে, যতটুকু আমার জানা আছে। আই এম নট সায়েন্টিস্ট অর ডক্টর। সো এই টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধি করার জন্য উইদাউট মেডিসিনস কোনো অপশনস আছে? অবশ্যই আছে। যেমন আমরা আমাদের যে খাবার আছে, খাবারের মাধ্যমে, ফুড হ্যাবিটের মাধ্যমে আমরা টেস্টোস্টেরন হরমোন বাড়াইতে পারি। বিশেষ করে বিভিন্ন ধরনের রেড ফুড, ডিম, কলা, এই খাবারগুলো যদি আমাদের ডায়েটের মধ্যে থাকে তাহলে কিন্তু আমাদের হরমোনগুলো বাড়বে। কিন্তু এগুলো শুধু খেলেই যে বাড়বে সেটা কিন্তু না, আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি, যেটা আমি বারবার বলেছি, ফিজিক্যাল অ্যাক্টিভিটিসটাও পাশাপাশি থাকতে হবে। ফিজিক্যাল অ্যাক্টিভিটি যদি আপনার না থাকে, শুধু আপনি খেলেই যে আপনার হরমোন বাড়বে এরকম না। সো যেমন একটা ছেলে মানুষ, ছেলেদেরকে বেসিক্যালি তৈরি করা হয়েছে কিন্তু হার্ড ওয়ার্ক করার জন্য। তো সে যদি সারাদিন রুমের মধ্যে থাকে, স্ক্রিনে মোবাইল চালায় এবং বাইরে খেলাধুলা না করে, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস না করে, সে যদি সবসময় ঘরে থাকে, তার কিন্তু হরমোন ইমব্যালেন্স হবে, তার টেস্টোস্টেরন হরমোন কমে যাবে। সো টেস্টোস্টেরন হরমোন বাড়ানোর জন্য কিন্তু তাকে এই খাবারের পাশাপাশি এই যে ফিজিক্যাল এক্সারসাইজ যেটা, এটাতে যেতে হবে, কারণ এটার সাথে আপনার টেস্টোস্টেরন হরমোনও জড়িত। আচ্ছা, সো যেহেতু টেস্টোস্টেরন হরমোন, যেটা আমি জানলাম, যেহেতু আমরা আগে থেকে জানি যে মেয়েদের হরমোনের ইমব্যালেন্সটা বেশি হয়, ছেলেদেরও কি হরমোনের ইমব্যালেন্স হয়? হ্যাঁ, এখন তো বর্তমানে আমাদের যে লাইফস্টাইল, অহরহ পাওয়া যাচ্ছে যে পেশেন্টের হরমোন ইমব্যালেন্স আছে ছেলেদের ক্ষেত্রে, এবং এইটা পরবর্তীতে অনেক ডেঞ্জারাস দিকে চলে যাচ্ছে, যেটা আমরা হয়তো পরবর্তী একটা আলোচনার মধ্যে নিয়ে আসতে পারি। অবভিয়াসলি। সো আমার এই কোশ্চেনের সাথে লাস্ট যেটা কোশ্চেন ছিল যে স্কিন নিয়ে, অবভিয়াসলি। তো ফুড হ্যাবিট স্কিনের সাথেও কি যে স্কিন ডিজিজ যেগুলো হচ্ছে স্পেশালি বাংলাদেশে রিসেন্টলি, যেমন আমারই পরিচিত কিছু লোকে দেখেছি হচ্ছে বেশ পরিমাণ চুলকানি হচ্ছিল, আবার অনেকের হচ্ছে সাদা সাদা হয়ে যাচ্ছিলো। বাট হ্যাঁ, ওটা হচ্ছে যেটা যে কী রোগ বলে আমি ভুলে গেছি ওটার নাম, ওটা না, বাট কেমন হয়ে যাচ্ছিলো, ফ্যাকাশ হয়ে যাচ্ছিলো অনেক সময়। সো স্কিন ডিজিজ অনেক ধরনের আছে। আমরা বাংলাদেশি স্কিন ডিজিজ সম্বন্ধে বলি একটাই, বলি চুলকানি, দ্যাটস অল। বাট আমার মনে হয় এটা স্কিন ডিজিজ আর অনেক কিছুই আছে, যদি একটু এলাবোরেট করতেন। বেসিক্যালি এখানেও কিন্তু একই অবস্থা, যে আমাদের ডিপার্টমেন্টটা এরকম। স্কিনে কিন্তু আমরা দেখি যে আমাদের দেশে, মানে এটাই মনে হয় পৃথিবীর মধ্যে অন্যতম একটা দেশ যেই দেশে স্কিনের ওষুধ বিক্রি হয় মাইকিংয়ের মাধ্যমে। হ্যাঁ, যে চুলকানি আছে, খাওয়াজানি আছে, এই ট্যাবলেট, এই লোশন লাগান ঠিক হবে, এই ক্রিম লাগান ঠিক হয়ে যাবে, যেটা এতটা ইফেক্ট করছে যে গ্রাম পর্যায় পর্যন্ত। এখন আমার কাছে মনে হচ্ছে, আমার পার্সোনাল প্র্যাকটিস, আমি তো অনেক ছোট একজন নর্মাল ডাক্তার, তারপরেও আমার পার্সোনাল প্র্যাকটিসে মনে হচ্ছে যে করোনার চাইতে বড় মহামারী চলছে হলো স্কিনের ক্ষেত্রে। স্ক্যাবিস এই পরিমাণ এই বাংলাদেশে ছড়াইছে, যেহেতু এটা ছোঁয়াচে, এটা কন্ট্রোলই করা যাচ্ছে না। কারণ হলো এটা যেহেতু ছোঁয়াচে, একজনের হচ্ছে, পরিবারের সকলের হচ্ছে, এবং ট্রিটমেন্ট করতেছে একজন করে। এবং প্রথমে দেখা যাচ্ছে যে ওই বাজার থেকে বিভিন্ন ধরনের মলম এনে ইউজ করতেছে, পাগলা মলম, সেই মলম, এইগুলো ইউজ করতেছে। ফলে একটা নর্মাল দাঁতের রোগ, সেটাও দেখা যাচ্ছে এমন একটা ডেঞ্জারাস কন্ডিশন নিয়ে আমাদের কাছে হাজির হচ্ছে যে এটা সারানোটা কঠিন হচ্ছে। আমাদের মেডিসিন হাই পাওয়ার ইউজ করে এটাকে কন্ট্রোল করা যাচ্ছে না। স্ক্যাবিসের ক্ষেত্রেও সেম, সবাই খোসপাসরার ওষুধ হিসাবে একই ওষুধ, অথচ আমাদের রোগগুলো কিন্তু আলাদা। স্ক্যাবিস এক ধরনের রোগ,
আমরা দাঁত যেটাকে বলি টিনিয়া, সেটা কিন্তু আরেক ধরনের রোগ, এবং এগুলো কিন্তু খুব সহজেই কিউরেবল। মানে আপনি যদি প্রাইমারিভাবে ডাক্তারের কাছে চলে যান, যে কোনো একজন এমবিবিএস ডাক্তারও কিন্তু এটা সুন্দরভাবে ট্রিটমেন্ট করতে পারবে, কিন্তু এখন পারছে না। কেন পারছে না? কারণ হলো অলরেডি সে বিভিন্ন ধরনের ক্রিম বাজার থেকে প্রথমে সে কিনে, এরপরে ফার্মেসি থেকে কিনে বিভিন্ন ধরনের স্টেরয়েড ক্রিম লাগায়। ফলে স্টেরয়েডের ইউজ করার সাথে সাথে 7 দিনের মধ্যে সেটা কমে যায়, এবং দেখা যাইতেছে 1-2 সপ্তাহ পরে এটা হিউজ আকার ধারণ করে চলে আসতেছে। তো এই প্রবলেমটার কারণেও স্কিন ডিজিজটা অনেক বেশি এখন বর্তমানে মাঝে। এবং আমরা আসি না, ডাক্তারের কাছে আসি না, আমার মনে হয় স্কিনই তো, এটা তো একটু চুলকাচ্ছে, একটু ওষুধ দিলে শেষ হয়ে যাবে, বাট এটা খুব ম্যাসিভলি খারাপ জায়গায় যেতে পারে। আচ্ছা, আমার একটা কোশ্চেন, স্কিন ডিজিজ, এসব স্কিন ডিজিজ থেকে কি ক্যান্সার যেতে পারে কখনো? আই ডোন্ট নো দ্যাট। স্কিন ডিজিজ আছে, কিছু কিছু ডিজিজ আছে যেগুলো থেকে প্রি ক্যান্সারাস কন্ডিশন আছে, তবে আমরা যে স্ক্যাবিজ বা দাঁত যেটা আমাদের দেশে সবচাইতে বেশি পাওয়া যায়, এগুলো থেকে ক্যান্সার হওয়ার পসিবিলিটি খুবই কম। সো এই যে স্কিন ডিজিজ যেটা বলেন, দাঁত এবং হচ্ছে স্ক্যাবিস, এছাড়া আর কি কি ধরনের স্কিন ডিজিজ বাংলাদেশে সচরাচর দেখা যায়? কারণ আমি বললাম না, আমরা অ্যাজ এ পার্সন বাংলাদেশে জাস্ট বলছি চুলকাচ্ছে, আচ্ছা স্কিন ডিজিজ হয়েছে, বাট কিভাবে আইডেন্টিফাই করা উচিত যে এটা আসলে একটা ডিজিজ, নট জাস্ট মশায় কামড়াইছে চুলকাচ্ছে, বাট অ্যাকচুয়ালি এটা আইডেন্টিফাই করা যেতে পারে? আমরা আসলে খোসপাসরা, মানে আমাদের দেশে ইন জেনারেলি আমরা যদি ধরি 3-4টা ডিজিজ আছে যেটা খুবই কমন। তার মধ্যে ফার্স্ট হলো যেটা স্ক্যাবিস। স্ক্যাবিসটা আইডেন্টিফাই করতে হয় যে আমরা দেখা যায় যে আমাদের যে ফিঙ্গার ওয়েবগুলো আছে এই জায়গাগুলোতে চুলকানি শুরু হয় এবং পানি গোটা অনেকে বলে। তো এটা শুরু হয় এবং এটার ইচিংটা হয় রাতের বেলা বেশি। যে পেশেন্টকে আমরা তখন জিজ্ঞেস করি যে আপনার কি রাতের বেলা বেশি চুলকায়, যদি দেখা যায় হ্যাঁ রাতের বেলা ইন্টেন্স ইচিং আছে, রাতের বেলা বেড়ে যাচ্ছে, এবং আমরা স্ক্যাবিসটার যদি দেখি হিস্ট্রিতে যে আপনার পরিবারের কয়জন আছে, দেখা যায় অধিকাংশ উত্তর হয় যে ফ্যামিলির মধ্যে আরও 4-5 জনের আছে, তখন আমরা ইনশিওর হই যে এটা আসলে স্ক্যাবিস। কারণ স্ক্যাবিসটা দ্রুত ছড়ায়, এটা টাচের মাধ্যমেও ছড়ায় এবং এটা জামা কাপড়ের মাধ্যমেও ছড়ায়। সো এটা হলো এইগুলা হলো সাধারণত স্ক্যাবিস। আর একটা রোগ খুবই কমন, সেটা হলো দাগ। আমরা বাংলা যেটা দাউদ বলি, এটা মূলত হলো টিনিয়া রোগ বলে, ডার্মাটোফাইটস। তো এই টিনিয়া রোগটা হলো যে আমার গোল যেটা হয়, হ্যাঁ, তো এইটার মধ্যে এটা বুঝতে হয় হচ্ছে যে এটা যখন গোল থাকে এবং মাঝখানে ক্লিয়ার থাকে, সাইড দিয়ে উঁচা একটা বর্ডারের মতো থাকে, এইটা দেখে অনেকটা বোঝা যায় যে এটা আসলে রিংওয়ার্ম, ফাঙ্গাল। এটা হলো ফাঙ্গাল ডিজিজ। এখন ফাঙ্গাল ডিজিজে আপনি যত অ্যান্টিবায়োটিক যত স্টেরয়েড দেন এটা সারবে না, এটা সবসময় একটু কমতে পারে, কিন্তু দেখা যাবে যে উল্টা আরও বেড়ে যাবে। সো ফাঙ্গাল ডিজিজে কখনোই স্টেরয়েড ইউজ করা যাবে না, এটা হলো একদম কন্ট্রাইন্ডিকেটেড। যদি আপনি ফাঙ্গাল ডিজিজের ক্ষেত্রে স্টেরয়েড ক্রিম লাগান তাহলে দেখা যাবে এটা অনেক বেশি হয়ে ছড়ায় যাবে সারা শরীরে, এবং যেটা কন্ট্রোল করা খুব কঠিন হবে। বাট যদি আপনি নর্মাল ফাঙ্গাল নিয়ে ফাঙ্গাল অ্যান্টিফাঙ্গাল ওষুধগুলো লাগান তাহলে কিন্তু খুব সহজে এটা কিউরেবল। আর তৃতীয় নাম্বার দেখা যায় যে এক্সিমা হয় আমাদের দেশে প্রচুর, হ্যাঁ, যেটা অনেক ইন্টেন্স ইচিং থাকে, এবং এটার ক্ষেত্রে আমরা স্টেরয়েড ইউজ করি, তবে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শে স্টেরয়েডটা নিতে হবে, কতদিন এবং এটা ডোজ। আর চতুর্থত আমরা যেটা পাই, যেটা ক্রনিক ডিজিজের মধ্যে একটা ইম্পর্টেন্ট রোগ আমরা সবসময় দেখতে পারি, সেটা হলো সোরিয়াসিস। ভয়াবহ, যেটা আমরা যখন দেখি যে স্কিনের সারা শরীরে ছড়িয়ে পড়ে এবং প্রচুর চুলকানি থাকে, এবং এটা দেখা যায় চামড়া খুলে খুলে পড়ে, চামড়াটা উপর থেকে সাদা সাদা একটা পড়ে। এবং আমি দুঃখজনক একটা পেশেন্ট পেয়েছিলাম যে সৌদিতে ওনার অনেক ভালো ফ্যামিলি ছিল, ওনার বাসা টাঙ্গাইল ছিল, তো সৌদিতে গেছে, ওখানে গিয়ে যখন এই রোগটা হয়েছে ওখানে উনি ম্যালট্রিটের শিকার হয়েছে বা সঠিকভাবে ডায়াগনোসিস করতে পারেনি, ফলে একটা সময় যখন বেড়ে গেছে ওনার সৌদি থেকে চাকরি চলে গেছে, এবং যখন ফ্যামিলিতে আসছে ফ্যামিলিতে ওনার ওয়াইফ ওনাকে চলে গেছে। তো আলহামদুলিল্লাহ আমরা ওনাকে পেয়েছিলাম আমাদের পেশেন্ট হিসাবে। আমরা যখন দেখলাম যে না এটা তো আসলে কি, মানে এটা হয়তো একদম সেরে যাবে না, বাট ওনাকে নর্মাল লাইফে নিয়ে আসা সম্ভব। তো যেহেতু এই রোগটা ক্রনিক ডিজিজ, তার হওয়ার প্রবণতা সবসময় থাকবে, কিন্তু এটাকে একটা নর্মালাইজ করা পসিবল। তো আমরা আলহামদুলিল্লাহ ওনাকে ট্রিটমেন্ট করেছিলাম, এবং এটাও উনি আমাদেরকে রিভিউ দিয়েছিল। তো আমরা ওনার ট্রিটমেন্ট করার পরে দেখা গেল যে উনি ভালো কিউর হইল, এবং পরবর্তীতে আমরা একটা সার্টিফাইড করে দিলাম যে উনি নর্মাল কাজের জন্য যেহেতু ওনার ওয়াইফও চলে গেছে। পরবর্তীতে সৌদির সাথে আমরা যখন আমাদেরকে মেইল করেছিল আমরা একটা সার্টিফিকেট পাঠাই যে না এখন ওনার যে কন্ডিশন আছে উনি নর্মাল
ডিউটি করতে পারবে। পরবর্তীতে উনি চলে গেছে, হয়তো এখন আর যোগাযোগ নাই, হয়তো আমি যা আশা করা যায় যে উনি এখন আবার normal তার life এ কর্মস্থলে আছে। back করেছে, তো এই normal ধরনের life এ। রোগগুলোই সবচেয়ে বেশি হয়। এটা খুবই একটা মানে কষ্টের কাহিনী অ্যাকচুয়ালি, শুনলেও খারাপ লাগে যে একটা লোক সিক হয়েছে, হ্যাঁ হয়তো বা তার মিসট্রিট হয়েছে, তো তার দোষ না। না, এবং এটা সবচাইতে সোরিয়াসিস বিষয় যেটা আমাদের বলা, সেটা হলো সোরিয়াসিস কিন্তু ছোঁয়াচে না, এটা বডি নিজে থেকে হয়। সো এটা মানে এই রোগটা দেখতে খারাপ দেখে মানুষজন এটাকে ডেঞ্জার মনে করে, এবং পেশেন্টের আত্মীয় স্বজন, যেটা ওনার ক্ষেত্রে হয়েছে যে ওনার ওয়াইফ চলে গেছে, তো যেহেতু ওনারা হয়তো এটা সম্পর্কে জানেন না, ফলে ওনারা মনে করেছে যে এই রোগ যদি আমার হয় তাহলে তো এটা আরও বেশি ছড়াবে, সো চলে গেছে। বাট এইটা কিন্তু আসলে ডেঞ্জার হইলে এবং ক্রনিক ডিজিজ হইলেও এটা কিন্তু ছোঁয়াচে না, একজনের সাথে আরেকজন টাচ করলেই এই রোগটা ছড়াবে না। বুঝতে পেরেছি। আচ্ছা, রোগীদের ভিতরে এমন কোনো প্রচলিত ভুল কি দেখা যায় বা দেখেছেন কিনা যেটার কারণে তারা অ্যাকচুয়ালি ট্রিটমেন্টের জন্য, সেটা স্কিন হোক বা সেক্সুয়াল লাইফ হোক, দুটি বোথ সাইডে আমি বলি, যেটার কারণে তারা আসলে ডাক্তারের কাছে আসতে চাচ্ছিল না বা আসার পরও তারা আমতা আমতা করছে, এমন কোনো কমন মিসকনসেপশন কি দেখছেন কখনো? সেটা তো অবশ্যই আছে আমাদের দেশে, মানে শুধু সেক্সের ক্ষেত্রে বা স্কিনের ক্ষেত্রে না, যে কোনো জায়গায় আপনি দেখবেন যে তারা ডাক্তারের কাছে কমফোর্ট ফিল করে না। মানে যেহেতু আমাদের দেশের প্রেক্ষাপট, আমাদের দেশে একজন সরকারি ডাক্তার যিনি হসপিটালে চেম্বার করেন বা হসপিটালে রুগী দেখেন, সেখানে হয়তো তার ক্যাপাসিটি আছে 10 জন বা 20 জন পেশেন্টকে দেখার, তাকে দেখতে হচ্ছে 50 থেকে 100 পেশেন্ট। তো জেনারেলি তখন এত পেশেন্টের ক্ষেত্রে কিন্তু এত সুযোগ নাই যে সবার সাথে অনেক কথা বলে, হিস্ট্রি নিয়ে, ইন ডিটেলস তথ্য নিয়ে, পরীক্ষা করে, এক্সামিনেশন করে তার সাথে কথা বলা, এত সময় কিন্তু তাদের থাকে না। ফলে এইটা তখন দেখা যায় যে খুব দ্রুত তারা এটা দেখার চেষ্টা করেন। তো এই কারণটাতেই দেখা যাচ্ছে যে অনেক পেশেন্ট আছে যে মানে ওই ডাক্তারদের কাছে কমফোর্ট ফিল করে না, ওনাদের অভিযোগ থাকে যে আমি ডাক্তারের কাছে কিছুই শুনলো না, আগে লিখে দিল, এরকম একটা হ্যাঁ, অভিযোগ এটা করে। রাইট। এটা পার্সোনালি আমিও মাঝে মাঝে দেখি, যেমন যেহেতু আমি প্রাইভেটলি দেখাই, আমার সাথে সরকারি যার দেখানোর টাইম হয় না, কারণ এটা টাইম লাগে, যেহেতু ওখানে আমাদের জনবল কম আছে, ডক্টর হিসেবে জনবল কম আছে, টাইমটা বেশি লাগে। আমি যখন প্রাইভেটে কিছু জায়গায় যাই, কিছু সময় কিছু ডক্টর আমাদের একটু টাইম নিয়ে দেখেন, যদিও তার হয়তো অনেক সিরিয়াল আছে, বা তারপর টাইম নিয়ে দেখে, কিছু ডক্টর একটু কম টাইমে দেখে। সো এটা মাঝে মাঝে আমারও মনের ভিতরে খটকা লাগে যে হচ্ছে কেন টাইম নিল না, বা কারণ আমার সব কোনো হিস্ট্রি শুনলো না, বিকজ হিস্ট্রি ইজ ইম্পর্টেন্ট। বাট মাঝে মাঝে আবার এটাও আমি ফিল করি, ওকে মেবি দিস ডাক্তার ইজ কোয়ালিফাইড এনাফ যে দেখার সাথে সাথে বুঝতে পারতেছে কোন জিনিসটা। সো বাট বিহাইন্ড দ্য মাইন্ড আসলে রোগী পেশেন্ট হিসেবে কিছু কাজ করে যে ওকে আমি আপনার কাছে আসছি, আপনাকে আমি সম্মানই দিচ্ছি, আপনি শুনবেন তো আমার কথা ফার্স্টে। বাট এটাও তো ট্রু যে তারা হাইলি কোয়ালিফাইড অ্যান্ড দে নো হোয়াট আই এম টকিং অ্যাবাউট। হ্যাঁ, এটা এখন এইটার এনভায়রনমেন্ট অনেক চেঞ্জ হয়েছে। এখন অধিকাংশ আমাদের ডাক্তার যারা আছেন কমিউনিটিতে, আমাদের সিনিয়র যারা আছেন, চেষ্টা করেন সব ধরনের মানে তাদের কাছ থেকে শোনার। কিন্তু কিছু কিছু বিষয় আছে, যেমন যে ওই ডাক্তার হয়তো উনি এইটা রোগটা দেখে চিনতে পারছে, ওটা কিন্তু প্রয়োজন নাই ওনাকে অনেক ধরনের কোশ্চেন করা বা অনেক সময় নিয়ে তাকে দেখা। হয়তো দেখা যায় যে দেখার সাথে সাথে উনি আইডেন্টিফাই করে ফেলছে ওনার অভিজ্ঞতার কারণে, প্রয়োজন কিন্তু সবার ক্ষেত্রে হয় না। আবার যাদের ক্ষেত্রে দরকার তাদের ক্ষেত্রে তারা সময় দিচ্ছে। সো এটা আসলে এক ধরনের মিসকনসেপ্ট। আর গভর্নমেন্ট হসপিটালগুলোতে এটা একটু ইয়ে আছে, যেহেতু পেশেন্টের পরিমাণ বেশি, হ্যাঁ, এবং জনবল কম, ডক্টর জনবল কম আছে। আচ্ছা, তো গেল আমাদের ট্রিটমেন্ট ফ্যাসিলিটি বা সব কিছু নিয়ে গেল। যদি আমরা আবারও একটু সামাজিক প্রেক্ষাপটে আমরা সেক্সুয়াল লাইফ নিয়ে বা সেক্সুয়াল এডুকেশন নিয়ে, আমরা এখন পর্যন্ত দেখি, অ্যাটলিস্ট আমি পাইনি, আই গেস আপনিও পান নাই, অথবাইজ রুমে আরও যে আমাদের মেম্বার্স আছে তারাও কেউ পায়নি, যে আমাদের ফ্যামিলি থেকে আমরা সেক্সুয়াল এডুকেশন সম্বন্ধে কিছুই জানি না। সেক্সুয়াল এডুকেশন তো আর এমন হতে হবে না যে আমাকে সব কিছু দেখাবে, বোঝাবে, শেখাবে, নট লাইক দ্যাট, আই এম সরি সেইং দ্যাট। বাট জিনিসটা হচ্ছে আমাদেরকে অ্যাওয়ার করা কিছু বিষয় নিয়ে, সেটা হয় না, বা সেটা আমার মনে হয় এখনও ঠিক মতো হয় না বাংলাদেশে। সো এই জিনিসটা হচ্ছে তো একটা, এটা ট্যাবু, আমাদের ধর্মীয়ভাবেও এটা ট্যাবু আছে এবং সামাজিকভাবেও আছে, বোথ সাইডে আছে। বাট এটার একটা দীর্ঘমেয়াদী প্রভাব তো অবশ্যই আছে। তো আপনার কী মনে হয় প্রভাবটা কী হতে পারে আসলে, বা কেন? আর সাথে এটাও যদি যোগ করতেন যে আপনার মতে মনে হয় যে কেন বাপ মারা এখনও কমফোর্টেবল না? অ্যাকচুয়ালি মানে সেক্সুয়াল লাইফটা কিন্তু এমন না যে এটা আপনাকে হাতে ধরে শিখাইতে হবে, এটা মানুষের নেচার, মানুষ বাই নেচার এটা শিখে যাবে। তবে আমি যেটা বলতে চাই সেটা হলো মানে এই রোগটাকে রোগ হিসাবে নিতে হবে, এইটা আমাদের জানা দরকার।
আমার মানে সেক্সুয়াল লাইফটাকে তাকে যে অনেক এডুকেশন দিয়ে শিখাইতে হবে সেটা না, সে কিন্তু বাই বর্ন এটা আস্তে আস্তে শিখে যাবে। বাট তার সমস্যাগুলোকে রোগটাকে রোগের মতো করে দেখতে হবে, এটাকে অভিশাপ হিসাবে নেওয়া যাবে না। আপনি যদি আপনার এটা যে একটা রোগ, আমার শরীরে অন্যান্য অংশের রোগ হলে আমি যেরকমভাবে এটা ট্রিট করি, এইটাকেও সেইভাবে দেখতে হবে। এই সিস্টেমে যদি আমরা দেখি তাহলে কিন্তু আমাদের এই সমস্যার সমাধান হবে। আমাদের বাবা মারা ডিটেলস হয়তো তাদের সন্তানদেরকে নাও শেখাইতে পারে, কিন্তু সন্তানদের এইটা জানতে তারা শেখাইতে পারে যে না, এইটাও এক ধরনের আমাদের শরীরের পার্ট এবং এখানেও বিভিন্ন ধরনের রোগ হতে পারে। বাট এটা তো দীর্ঘমেয়াদী একটা ফলাফল আছে যে অ্যাওয়ারনেস না থাকা বা পরিবার থেকে না শেখার কারণে। কারণ আমি এটুকু বলতে পারি, এটুকু গ্যারান্টিতে বলতে পারি যে পরিবার থেকে যদি কোনো শিক্ষা আসে সেটা অবশ্যই সামাজিকভাবে কতটুকু অ্যাকসেপ্টেবল এবং ধর্মীয়ভাবে কতটুকু অ্যাকসেপ্টেবল অতটুকুভাবেই আসবে। আর কিন্তু যদি আমরা এটা খুবই ন্যাচারাল, যদি আমরা বাইরে থেকে আমাদের এই লাইফটা সম্বন্ধে শিখতে হয় বা জেনে যাই আমরা সামহাও, অথবা হচ্ছে আমাদের একটা প্রবলেম হয়েছে আমরা একটা ফ্রেন্ডের সাথে ডিসকাস করি, তখন ওখানে ওই যে শিক্ষার যে বিষয়টা, ওই শিক্ষার সাথে আমার যেটা পার্সোনাল ওপিনিয়ন, যে শিক্ষার চাইতে অশিক্ষাটা বেশি চলে আসে ওখানে। তো এই কারণে আমি বললাম যে সেক্সুয়াল এডুকেশনটা তো বাংলাদেশে ওইভাবে ফ্যামিলিরা দেয় না বা তারা কমফোর্টেবল না, ব্লেম দিচ্ছি না, উই আর নট কমফোর্টেবল ইয়েট। সো এটার যে দীর্ঘমেয়াদী একটা প্রভাব, সো কি প্রভাবটা হইতে পারে? এইটার দীর্ঘমেয়াদী প্রভাব অলরেডি আমাদের সমাজে চলে এসছে। এই যে আমরা কিছুক্ষণ আগেও বললাম যে সেক্সুয়াল রোগগুলা চলে যাচ্ছে আমাদের দেশে। বিশাল বড় বড় দোকান ইন্ডাস্ট্রি হচ্ছে কিসের জন্য? কলিকাতা হার্বাল, বিভিন্ন ধরনের হার্বাল, কবিরাজ, এই জাতীয় এই ইন্ডাস্ট্রিগুলো বিভিন্ন ধরনের স্টেরয়েড বিক্রি করে চলছে। এই ইন্ডাস্ট্রিগুলো এত গ্রোথ হওয়ার কারণ কি? এগুলোর গ্রোথ কিন্তু আমাদের যে আমরা যে অ্যাওয়ার না, প্লাস হলো আমাদের যে সেক্সুয়াল এডুকেশন নাই, এটার ইফেক্টই কিন্তু এগুলা। ফলে সেখানে তারা ম্যালট্রিট হচ্ছে এবং ভবিষ্যৎ প্রজন্ম এই দেশের প্রচুর মানুষ সেক্সুয়ালি তারা ডিজেবল হয়ে যাচ্ছে। অনেক পেশেন্ট পাচ্ছি আমরা যে তারা পার্মানেন্ট ড্যামেজ, এবং বিভিন্ন ডাক্তারের কাছে এখন ঘুরছে, এখন এটাতে আমরা কোনো সফলতা পাচ্ছি না। তো তার আমার দীর্ঘমেয়াদী প্রভাব একটা পড়তে পারে, যেটা বুঝতে পারছি আপনার কথাতে। অবশ্যই অলরেডি পড়েছে, এবং সাথে আরও একটা জিনিস হতে পারে এরকম যে ডেফিনেটলি আমাদের দেশের আর্থসামাজিক অবস্থা বাঁচায় রাখার জন্য উই নিড টু হ্যাভ মোর কিডস। ডেফিনেটলি আমাদের আরও সন্তান দেখতে হবে। যেমন আমরা বর্তমানে চায়না দেখতে পারি, তাদের অবস্থা খুবই খারাপ, জাপান অবস্থা খুবই খারাপ। হ্যাঁ, ওটা অন্য ফ্যাক্টর, বাট আমি বলতে চাচ্ছি যে বাংলাদেশ এবং বাংলাদেশের অর্থনৈতিক অবস্থাকে রাখতে হলে আমাদের যে সবচেয়ে বড় স্ট্রেংথ ছিল যে আমাদের জনশক্তি, জনশক্তির কমবে স্বাভাবিক। বিকজ ইফ ইউ আর নট সেক্সুয়ালি অ্যাক্টিভ, অর আমাদের যে বার্থ প্রসেস যেটা, সেটা যদি আমরা অ্যাক্টিভ না থাকি, তাহলে ডেফিনেটলি আমাদের জনসংখ্যা কমতে থাকবে। অ্যান্ড এটার এফেক্ট তো ভবিষ্যতে অবশ্যই আছে, গ্লোবাল মানে ম্যাসিভলি আছে। আচ্ছা, সেদিকে আমরা ওইভাবে না যাই। কোয়েশ্চেন করি এখানে যে এই যে মেডিসিনগুলো ইউজ করা হয় বিভিন্ন ফার্মেসি থেকে, যা কিছু থেকে, যেমন ফর এক্সাম্পল স্টেরয়েডের কথা বারবার উল্লেখ করতেছেন। স্টেরয়েড জিনিসটা মানুষের কী পরিমাণে ক্ষতি করে, মানে মিসট্রিটে। অবশ্যই এটা ভালো দিকও আছে, খারাপ দিকও আছে, বাট যতটুকু আমরা দেখি যে জাস্ট নিয়ে যাও, লাগাও, নিয়ে যাও, এটা করো, বা এটা খাইয়ে ফেলো, সেটা হয়ে যাবে। সো এটার যদি অ্যাকচুয়ালি প্রেক্ষাপট তুলে ধরতে পারতেন খুব ভালো হতো, যে স্টেরয়েড আমাদের কী পরিমাণে ক্ষতি করতে পারে যদি মিসট্রিট করা হয়। হ্যাঁ, অ্যাকচুয়ালি স্টেরয়েডটা কিন্তু আমাদের দেশে প্রচলিত হলো যে এটা চুলকানির ওষুধ। আর কিন্তু স্টেরয়েডটা যে চুলকানির ওষুধ নেই, স্টেরয়েডের নির্ধারিত কিছু প্যাটার্ন আছে, কিছু ডিজিজ আছে যেটাতে স্টেরয়েড আমাদের ইউজ করতে হয়। যেমন আমরা কিছুক্ষণ আগেও বলেছি যে এই যে টিনিয়া রোগ যেটা বলে, হ্যাঁ, টিনিয়া কর্পোরি, যে শরীরে যে দাঁতের মতো হয়, এইটা কিন্তু অ্যান্টিফাঙ্গাল দিলে, জাস্ট ক্রিম দিলে অনেকের কমে যায়, বা অথবা সাথে ওরাল অ্যান্টিফাঙ্গাল অ্যাড করলে এটা কমে যায়। সেই একই ডিজিজ যদি আপনি স্টেরয়েড ইউজ করেন, স্টেরয়েডের ফলে এমনও আমরা পেশেন্ট পেয়েছি যে স্টেরয়েড ইউজ করে স্কিন পুরাটা পুড়িয়ে ফেলছে, লাইক বার্নড আউট আর কালো হয়ে গেছে। ইভেন তার প্রাইভেট পার্ট উনি পুরাটা বার্ন করে নিয়ে আসছে। কীভাবে করছে? স্টেরয়েড ক্রিম দিয়ে। এরপরে আমরা যদি ফেসের দিকে তাকাই, বাংলাদেশে বিভিন্ন ধরনের কেমিক্যাল প্রোডাক্ট যেগুলো আছে, কেমিক্যাল আপনারা জানেন, রং ফর্সাকারী ক্রিম, নাইট ক্রিম হিসাবে যেটা ইউজ হয়। আমি তো একটা নাম জানি, যেমন হচ্ছে যে লতা নামে কিছু একটা ছিল, হ্যাঁ, শোনা হয়েছে, সেটা বন্ধ হয়েছে। তো এরকম বিভিন্ন নামে আছে, এবং এই স্টেরয়েড ক্রিমগুলো কিন্তু আমাদের স্কিনকে পাতলা করে ফেলছে, এবং অনেক পেশেন্ট আছে যে ফুল বার্ন হয়েছে। ওটা স্টেরয়েড। সো স্টেরয়েড খুবই ডেঞ্জারাস। কোনো ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ডিজিজের ক্ষেত্রেই
স্টেরয়েড ক্রিম কোনোভাবে ইউজ করা যাবে না। যেহেতু আপনি স্কিনের ডাক্তার, আর স্কিনের ডেফিনেটলি হচ্ছে অনেক কিছুই আছে, যেমন স্কিনের সাথে আমাদের সাথে একটা আমাদের পার্সোনাল লাইফস্টাইল জড়িত, যেমন হচ্ছে ফর্সা, যেটা আমাদের মনের অগোচরে সবারই ইচ্ছা যদি আমি একটু ফর্সা হইতাম, তাই না? হয়তো বা এটা আমারও আছে, হয়তো আপনারও আছে, হয়তো বর্ণের আছে, আই ডোন্ট নো আমার আছে কি নাই, বাট এই জিনিসটা থাকে কারণ এটার পিছনে একটা প্রভাব থাকে আমাদের, আমাদের সামাজিক একটা প্রভাব থাকে, চাকরির একটা প্রভাব থাকে, বিয়ের একটা প্রভাব থাকে। সো এই প্রভাবের কারণে তো আমরা ওই যে স্টেরয়েড ক্রিম বা যেটা সেটা ইউজ করতেছি, সেটা ছেলে হোক বা মেয়ে হোক, রিগার্ডলেস এনিওয়ান। ওকে, সো আমাদের যে ক্রিমগুলো আমরা দেখি যে ইউজ করা হয় ফর্সা হওয়ার জন্য, অথবা সবার মনে অগোচরে থাকে যে হচ্ছে আমার একটু যদি ফর্সা হইতাম, কারণ এটা সামাজিক প্রেক্ষাপটও আছে, আবার হচ্ছে নিজেরও মন চাই একটু ফর্সা হতে বা একটু আত্মবিশ্বাসী হয়তো বা বেশি ফিল করতাম আমরা। তো এই জিনিসটা নিয়ে আপনাদের কাছে কখনো কোনো পেশেন্ট কি এসছে এখন পর্যন্ত যে যদি ডাক্তার সাহেব একটু ফর্সা হইতে পারবো, কি কি দেওয়া যায়, বা আপনি তখন কিভাবে অ্যাপ্রোচটা করেন আসলে? এইটা শুধু একটা দুইটা না, আমাদের প্রায় প্রতিদিন পেশেন্টের মধ্যে আমরা একাধিক পেশেন্ট এরকম পেয়ে থাকি, বিশেষ করে মারা নিয়ে আসে, তার মেয়েকে নিয়ে আসে এবং চায় যে ফর্সা করে দেন, ফর্সা হওয়ার জন্য কী লাগবে। তো অ্যাকচুয়ালি শুধু একদম ডিরেক্টলি আমাদের একজন ব্ল্যাক থেকে বা ব্রাউন থেকে একদম হোয়াইটিশ হয়ে যাবে এরকম কোনো মেডিসিন কিন্তু নাই, তবে ব্ল্যাকটা তো হচ্ছে আমাদের মেলানিনের কারণে। মেলানিনের কারণে। সো যেহেতু আমার মেলানিনের কারণে আমাদের স্কিন কালারটা ব্ল্যাকিশ হচ্ছে, সো সেক্ষেত্রে ওয়ার্ল্ড ওয়াইড এফডি অ্যাপ্রুভডের মধ্যে খুব বেশি মেডিসিন নাই। একটা যেটা হলো গ্লুটাথিয়ন নিয়ে এখন অনেক আলোচনা করা হয়, যে গ্লুটাথিয়ন ইনজেকশন। তো যেহেতু এটা অ্যান্টিঅক্সিডেন্ট দেওয়া থাকে, ফলে দেখা যায় যে এটা নিলে মেলানিন প্রোডাকশনটা বন্ধ থাকে, মেলানিন প্রোডাকশনটা কমিয়ে ফেললে স্কিনটা ব্রাইটেনিং হয়। এখন ব্রাইটেনিং বলতে কিন্তু এরকম না যে একজন কালো মানুষ আছে সে একদম সাদা হয়ে গেল, এরকম হবে না, বাট 3 to 4 ফোল্ড এটা চেঞ্জ। কিছুদিন আগে হচ্ছে যে একটা দেখেছিলাম ইউটিউবে, ফেসবুকে দেখেছিলাম হচ্ছে কি আপা জানো যে ক্রিম আপা কিছু, তাদের গ্রেপ্তার করা হয়েছিল ওরকম, মানে বসুন্ধরা সিটি থেকে। তো হ্যাঁ হ্যাঁ, ইউ আর রাইট, সাবান ইউজ করে। এই জিনিসগুলো তো তারকে তো গ্রেফতার করা হয়েছে, বাট এখনো কিন্তু প্রচুর পরিমাণে এখনো বাংলাদেশে আছে এই ক্রিম বিক্রি করতেছে, অ্যান্ড নো ডাউট আর নিজেরা মাখতেছে, দেখেন ফসে যাচ্ছে। সো দিস ইজ এ ম্যাসিভ লাইক প্যান্ডামিকের মতো। এবং মোস্ট অফ দ্য এই ধরনের প্রোডাক্ট স্টেরয়েড ক্রিম, বিভিন্ন ধরনের ক্রিম ইউজ করে করা হয়, যেটা টেম্পোরারি এবং সেটা পার্মানেন্ট ড্যামেজ করবে। কারণ কোনো না কোনো সময় যেহেতু এটা স্কিনটাকে একদম থিন করে ফেলে, পরবর্তীতে বিভিন্ন ধরনের স্কিন ডিজিজ নিয়ে উনি হাজির, আস্তে আস্তে আবার কালারও নষ্ট হয়ে যায়, প্লাস স্কিনটাও নষ্ট হয়ে যায়। হ্যাঁ, এখানে যেহেতু আমাদের স্কিনের নিচে মেলানিন আছে, সেটার কারণে হচ্ছে আমাদের কালারটা হচ্ছে একটু ব্ল্যাকিশ হয় বা একটু ডার্ক হয়। তো এইটারও তো উপকারিতা অবশ্যই আছে, দ্যাটস ওয়াই তো আছে। অবশ্যই যখন আমাদের শরীর আমাদের যে এনভায়রনমেন্ট, বা আমরা যারা সাউথ এশিয়াতে আছি বা এশিয়াতে আছি, আমাদের যে এনভায়রনমেন্ট, এই এনভায়রনমেন্টের সাথে কিন্তু আমাদের ব্ল্যাকিশটা, আমাদের মেলানিনটার প্রয়োজনও আছে। আবার দেখবেন যে সব শীত প্রধান অঞ্চল, তাদের মেলানিনটা কম থাকে। সো এটা অবশ্যই প্রয়োজনীয়, আমাদের স্কিনের জন্য প্রয়োজনীয় আর কি। আমি একটা জিনিস দেখেছিলাম বেশ কিছুদিন আগে, আমি ফেসবুকে দেখেছিলাম যে যেটা বললেন স্টেরয়েডের কারণে চামড়া পুরো পাতলা হয়ে গেছে। একটা মহিলাকে দেখেছিলাম, তার চামড়া পাতলা হয়েছে ঠিকই আছে, ফর্সা হয়েছে কিছুদিন, বাট তার কিছুদিন পরে তার স্কিন হচ্ছে যে নিচে পানি জমা শুরু করছে স্কিনের নিচে, এবং এত পাতলা যে যেখানে টাচ করবে কাইন্ড অফ মনে হচ্ছে রক্ত বের হয়ে যাবে ফেটে। অ্যান্ড এটা যদি যে কদিন ইউজ করা হয়, তার কিছুদিন বন্ধ করে তার কিছুদিন পরে যেখানে ছিল অথবা সেখানেই ফিরে যায়, উইথ বরঞ্চ আরও বিভিন্ন ধরনের খারাপ কন্ডিশনের দিকে চলে যায়। আচ্ছা, তো সেক্সুয়াল এডুকেশন নিয়ে যে কথা বলতেছিলাম, আমরা একটু অন্যদিকে চলে গিয়েছিলাম। তো যেহেতু আমাদের সেক্সুয়াল এডুকেশনটা আমাদের ফ্যামিলি থেকে পাই না, আমরা সমাজ থেকে ওইভাবে পাই না, বা আমরা হচ্ছে আমাদের এডুকেশন সিস্টেম থেকেও পাচ্ছি না। আমরা যা এটা না করার কারণে আমরা যেটা ফার্স্ট টাইম বললাম, যা শিখছি সেটা শিক্ষার যাতে অশিক্ষায় বেশি শিখছি। তো সেই অশিক্ষার ভিতরে একটা বড় জিনিস হচ্ছে পর্নোগ্রাফি। তো এই পর্নোগ্রাফি যে সহজলভ্যতা অ্যান্ড সেক্সুয়াল এডুকেশন নাই, এইটার ফলাফলে আপনার কি মনে হয় যে কি হচ্ছে, এবং আপনি কেমন পেশেন্ট পাচ্ছেন যে এটার কারণে একটা লাইফ বা ইয়াং এজে তো অনেক কিছু নষ্ট হয়ে যাচ্ছে? তো এটার সাথে আমি আরও কোয়েশ্চেন করবো, আপনি যদি মতামত একটু দিতেন। না, বেসিক্যালি এইটা আমাদের সমাজে একটা ডেঞ্জারাস লেভেলে চলে আসছে। পর্নোগ্রাফির কারণে কিন্তু আমাদের দেশে সাইকোসেক্সুয়াল যে ডিসঅর্ডারগুলো, এগুলাতে ভুগছে বেশি, বিশেষ করে আমাদের হ্যাঁ আছে, জানতাম না এটা। তো আমাদের
মানে যেটা আমরা কল্পনাও করতে পারবো না যে এরকম এরকম ডিজিজ আমাদের মধ্যে আছে, স্পেশালি ইয়াং যে জেনারেশনের মধ্যে এটা কিন্তু ব্যাপক হারে তারা এটা দেখে ভুগছে। কারণ একটা হলো হতাশ, এই যে হতাশা সেক্সুয়াল লাইফে যাওয়ার আগে থেকেই সে হতাশ। যখন সে একটা মুভির সাথে নিজের কল্পনা করছে, আমরা নর্মালি একটা মুভিতে কি দেখি যে নায়ক উড়ে গিয়ে লাফ দিচ্ছে বা একাই 10 জনকে মেরে ফেলছে, সুপারম্যান, এরকম আমরা দেখি। তো ওইটাও কিন্তু এক ধরনের আমরা ওখানে হচ্ছে আমাদের সাথে রিলেট করি আমরা, যে এই নায়কটা আমি বা আমার নায়িকা আছে আর আমি সুপারম্যান, আমি মারামারি করছি। পর্নোগ্রাফিতেও কিন্তু সেম হয়। তো তখন ওইটা তো এক ধরনের অভিনয়। তো ওই অভিনয়টা থেকে সে যখন নিজের সাথে রিলেট করার চেষ্টা করছে তখন কিন্তু সে হেজিটেশনে ভুগছে, কারণ তার পারফরমেন্স তার সাইজ এইগুলো নিয়ে সে হেজিটেট হচ্ছে। সো ইয়াং যারা জেনারেশন আছে তারা ওই সেক্সুয়াল লাইফে প্রবেশ করার অনেক আগে থেকেই সে হতাশ হয়ে যাচ্ছে। সে যখন নিজেকে মনে করছে যে সে এবং একটা কমপ্লেক্সিটিতে ভুগছে, যে সে সবসময় নিজেকে ইনফিরিয়র মনে করছে যে আমি ঠিক না। সো একটা সময় দেখা যাচ্ছে যে এটার ইফেক্টের কারণে ওনার অ্যাকচুয়ালি ফিট না এই লেভেলে যাওয়ার আগে উনি নিজেকে আনফিট হিসাবে মানসিকভাবে উনি মনে করছেন যে উনি আনফিট। সো এই রোগগুলা বেশি হচ্ছে এটার জন্য। যাতে পরিত্রাণের কি উপায় হতে পারে আসলে? আসলে প্রবলেম দেখানোর জন্য না, এইটা সলিউশন আমরা পেতে পারি। সলিউশন আসলে অ্যাকচুয়ালি আমাদের যে আমরা যত কথাই বলি সেক্সুয়াল এডুকেশন বা আধুনিকতা, এইটা আসলে এটা সমাধান করতে পারবে না। কারণ এইটা মূলত একমাত্র সমাধান করতে পারে ধর্মীয়ভাবে। কারণ শুধুমাত্র ধর্মীয় পার্সপেক্টিভ থেকে যদি আপনি চিন্তা করেন সেক্ষেত্রে আপনি কিন্তু এটাকে কন্ট্রোল করতে পারবেন। কারণ তাছাড়া যদি আপনি হয়তো অন্য কোনো রুলস করে রেগুলেশন করে কিন্তু আপনি এটাকে অ্যাওয়ার করতে পারবেন না। তো মানুষকে বেসিক্যালি একমত, যেমন হচ্ছে যেমন আমাদের ধর্মে যেসব জিনিসগুলি হারাম করা আছে, নিষেধ করা আছে, ফর এক্সাম্পল পর্নোগ্রাফি দেখা, এটা একটা হারাম কাজ, মানে যেটাকে বলা হয় চোখের জেনা, আমি যতটুকু জানি। তো এই চোখের জেনা যদি সে বন্ধ করে, তার মানে আপনি যেটা বললেন যে সেটা ইনফেরিয়রিটি কমপ্লেক্সে যেটা ভুগছে বা নিজের কনফিডেন্স অভাবে ভুগছে, তার মানে সেই জিনিসটা জানতেছেই না যে কেমন কি, আনটিল তারা অ্যাকচুয়ালি হালাল ওয়েতে বা ধর্মীয়ভাবে যেটা আগে হয়েছে স্পেশালি আপনি যদি মুসলিম সমাজে অতীতের দিকে তাকান, তাদের কিন্তু একাধিক ওয়াইফ ছিল তো, এবং একাধিক সন্তান ছিল, একাধিক ফ্যামিলি ছিল। তারা তো ওইসব দিকে পারফেক্ট ছিল বলেই এরকম ছিল। অবশ্যই। অথচ আমরা দেখছি আধুনিক সমাজে যারা এত সেক্স এডুকেশন, অনেক অ্যাওয়ার্ড, অনেক আধুনিক ইন্টেলেকচুয়াল, অনেক কিছু জানছে, কিন্তু তারা দেখা যাচ্ছে যে মানে একজনের কাছে এটা পারফর্ম করতে পারছে না। তো আমার কাছে সেটাই মনে হয় যে এটা যদি আমরা ধর্মীয় দিক থেকে হয়তো করতে পারি তাহলে একমাত্র সমাধান। তাছাড়া আমাদের যে বুদ্ধি, এই বুদ্ধিতে আসলে এটাতে খুব একটা সমাধান করা পসিবল না। তো এখানে হচ্ছে তাহলে আমার কোশ্চেনের উপর ডাউট চলে আসতেছে। আমি এতক্ষণ যে কোশ্চেনগুলো করলাম, অ্যান্ড দ্যাটস ট্রু, যে সেক্সুয়াল এডুকেশন পরিবার থেকে পাচ্ছে না বা শিক্ষা ব্যবস্থা পাচ্ছে না, উই ডোন্ট নিড দ্যাট অ্যাকচুয়ালি। না, নিড আছে, কিন্তু কতটুকু? আপনি কোন লেভেল পর্যন্ত যাবেন? আপনি আপনার সন্তানকে যদি ধর্মীয়, তার মধ্যে যদি ভয় না থাকে, যে এই জিনিসটা সম্পর্কে যদি ভয় না থাকে, আপনি তাকে যতই বুঝান যে এটা খারাপ, সে তার খারাপের দিকে সে যাওয়ার চেষ্টা করবে। তার কাছে যখন অ্যাক্সেস থাকবে, যে তার কাছে ইন্টারনেটের অ্যাক্সেস থাকবে, মোবাইল থাকবে, ডিভাইস থাকবে, সে কোনো না কোনোভাবে এটাতে যাওয়ার, শুধুমাত্র কখন পসিবল, সে যদি ছোটোবেলা থেকে ওইভাবে গড়ে ওঠে যে এই জিনিসটা আমার জন্য না, এটা আমার সুযোগ আছে, কিন্তু আমি ধর্মীয় দিক থেকে আমি সব সুযোগ কিন্তু আমি কাজে লাগাইতে পারি না। যেমন মুসলিমদের জন্য শুয়োর খাওয়া হারাম। এখন আমি বিদেশে ঘুরতে যাই, অনেক দেশে যাই, আমি কি গিয়ে শুয়োর খাবো? খাবো না। কেন খাবো না? আমার তো অপশন, আমি এটা পারবো কিন্তু আমি খাবো না। সো এটা মেনে চলার কারণে আমার এটা পসিবল হচ্ছে। তো এটার ক্ষেত্রেও সেম, যে আমার অ্যাক্সেস আছে কিন্তু আমি যাচ্ছি না, এইটাই হলো পসিবল যদি সে তার মধ্যে ধর্মীয় অনুভূতি থাকে। এই শিক্ষাটা যদি শুরু হয়, অ্যান্ড যেটা বললাম যে এডুকেশন, হ্যাঁ এডুকেশন মেবি অ্যাট আ সার্টেন পার্টে এটা পসিবল। যেমন একটু আগে আপনি বলেছিলাম, সেটা রিকল করি, সেটা হচ্ছে যে আমাদের তো যে অঙ্গ প্রত্যঙ্গ আছে সবগুলোতেই কোনো না কোনো ডিজিজ হইলেও হইতে পারে আমাদের, তাই না? ইটস নট আউট অফ সো ওই ডিজিজগুলো হতে পারে। সো ওই ক্ষেত্রে হয়তো আমরা এই সেক্সুয়াল এডুকেশন, বা এটাকে সেক্সুয়াল এডুকেশন না বলি আমি, এটা বেটার হবে মেবি হচ্ছে আমাদের নিজের শরীরকে জানা।
আমাদের এই ধরনের প্রবলেম হইতে পারে বা ওই ধরনের প্রবলেম হইতে পারে। ফর এক্সাম্পল লাইক এসটিডিস, এটা একটা ছোঁয়াচে রোগ। হ্যাঁ, এটা হয়তো বা পরবর্তীতে মানে বিবাহ পরবর্তী হতে পারে, বাট এর আগে হয়তো বা হয় না। বাট এছাড়াও তো থাকে না অনেক ধরনের অসুখ, আমি জানবো না, আমি ডক্টর না। সো থাকে, সো ওই ক্ষেত্রে আমরা হয়তো বা অ্যাওয়ার করতে পারি যে ইটস ইউর অর্গান, টেক কেয়ার অফ ইট। এখানে অ্যাওয়ারনেসের তো অবশ্যই জরুরি আছে, কারণ হলো যে যেমন এইচআইভি নিয়ে আমাদের দেশে প্রচুর নেগেটিভ আছে। এখন এইটা আমাদের দেশের মানুষ কিন্তু একজন পেশেন্টের যদি এইচআইভি হয় সে চিন্তা করবে যে অবশ্যই সে সেক্সুয়াল মানে খারাপ কিছু করেছে, এইটাই ফার্স্ট আসবে। অথচ সে কিন্তু একটা সিরিঞ্জের মাধ্যমে, একই সিরিঞ্জ একটা ডাক্তারের কাছে গেছে বা কোথাও গেছে মিসম্যানেজ হয়ে একই সিরিঞ্জ, কিংবা আমরা সেলুনে যাচ্ছি তো, সেলুনে যাচ্ছি, বিশেষ করে সেলুনে একই ব্লেড দিয়ে দুজনকে করলো, সেখান থেকে কিন্তু এই রোগটা হতে পারে। এবং আমরা তাকে দায়ী হিসাবে নিতে পারি, কিন্তু দেখা যাবে যে সে এটা জানেও না যে কিভাবে হইলো। সো এইটার এডুকেশন আমাদের দরকার আছে, এই জিনিসগুলো আমাদের জানা দরকার আছে। আমাদের না জানি আমরা তাকে ভিকটিমকেই দেখা যাবে যে আমাদের পেশেন্টকেই আমরা উল্টা হিউমিলিয়েট করছি। সো কিছু ক্যাজুয়াল বা ট্যাবু নিয়ে আমি সরাসরি কোশ্চেন করবো, যেমন হচ্ছে, এটা বলা ঠিক হবে কিনা আমি জানি না, বাট বলে ফেলি। সেটা হচ্ছে মাস্টারবেশন। খারাপ কি ভালো? ভালো হইলে কি, খারাপ হইলে কি? এইটা অ্যাকচুয়ালি আমরা সায়েন্টিফিকলি দুই ধরনের মতামতই পাওয়া যায়। সায়েন্টিফিকলি দুই ধরনের মতামতই পাওয়া যায়। তবে আমার কাছে অ্যাজ এ পার্সন হিসাবে আমি যতটুকু জানি, আমার কাছে এটা নেগেটিভই মনে হয়েছে, বেশি নেগেটিভ সাইডটাই বেশি মনে হয়েছে। যেমন এটাও ওই রকমই, যখন মাস্টারবেশনে অভ্যস্ত হয়ে যাচ্ছে তখন কিন্তু সে কল্পনায়, যখন মাস্টারবেশন করে তখন কিন্তু কাউকে না কাউকে একটা কল্পনার মধ্যে আনতে হয়। ফলে ওই সময়টা কিন্তু সবার থাকে তারা, অর্থাৎ মানে দ্রুত করার জন্য মানসিক অবক্ষয় হচ্ছে, কারণ তাকে চিন্তা করতে হচ্ছে যেটা কল্পনা করছে। পাশাপাশি আবার দেখা যাচ্ছে যে উনি সবসময় যখন ওই সময় কিন্তু সবাই ট্রাই করতেছে যে যত দ্রুত, ফলে এই অভ্যাসটা কিন্তু পরবর্তীতে বিবাহের পরেও তাদের এটা থেকে যাচ্ছে। তো শারীরিক ক্ষতি কি হচ্ছে অ্যাকচুয়ালি? শারীরিক ক্ষতি এই যে যেটা আমরা প্রিম্যাচুর ইজাকুলেশন যেটা বলি, যে দ্রুত বীর্যপাত যে সমস্যাটা বলি, এটার সাথে এটা অনেকটা রিলেটেড। কারণ যারা খুব এক্সেসিভলি এটার সাথে জড়িত, তারা কিন্তু মেন্টালি তাদের সবসময় দ্রুত করার জন্য চিন্তা করে। সো এই অভ্যাসটা ওইটা পার্মানেন্টলি হয়ে যায়, যে যখন পরবর্তী বিবাহ লাইফে এটা পাস ডাউন হতে যাচ্ছে আর কি। তো অ্যাকচুয়ালি যে বলা যেতে পারে এটা খারাপই, এটা ভালো কিছু নেই এখানে। অ্যান্ড ওই যে সব কিছু বাদ দিলেও হচ্ছে ধর্মীয়ভাবে তো এটা খারাপই, এটা কোনোভাবে এটা ধর্মতে এটা গ্রাহ্য নাই। মানে পজিটিভ দিক যেসব অনেক অনেক লেখক বা অনেক গবেষক বলার চেষ্টা করে, কিন্তু পজিটিভ দিক বলতে এখানে কিছু নাই। না, আমি যতটুকু পড়েছিলাম কিছু জায়গাতে হচ্ছে যারা হচ্ছে, আমি সবার অডিয়েন্সকে বলছি, আমি এটা কোনোভাবে খারাপভাবে নেবেন না, বিকজ আমি কিছু স্টাডি পড়েছিলাম সেখান থেকে, যদি আজকে টপিক ছিল এই ধরনের, সেখান থেকে আমি কিছু পেয়েছিলাম যে কিছু কিছু ডক্টর বা রিসার্চ সেন্টার থেকে বলা হচ্ছে এরকম যে যারা হচ্ছে মান্থলি অ্যাটলিস্ট 4 থেকে 5 বারের যারা মাস্টারবেশন করছে, তাদের পোস্টেড ক্যান্সার যেটা বলা হয়, ইফ আই এম নট রং, ওটা হওয়ার পসিবিলিটি কমে যায়। হ্যাঁ, সেক্ষেত্রে মানে এই ধরনের অনেকগুলো স্টাডি আমিও পড়েছি, কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে, আমাদের ধর্মীয় দিক থেকে যদি আর্লি ম্যারেজটা হয়ে যায়, তাহলে কিন্তু আমার এই সমস্যাটা থাকছে না। তুমি যখন আমরা যখন বিবাহিত, তখন তো আমার এটা ন্যাচারাল হয়ে যাবে। সো তখন আমার কিন্তু নেগেটিভ দিকও হলো না, আমার ওই স্টাডিও যদি আমি এটাকে পজিটিভ, স্টাডি পজিটিভ করতে কিন্তু আমি নেগেটিভ কিছু না অ্যাকসেপ্ট করলে আমার চলছে। হ্যাঁ, কিন্তু আমাদের সমাজে তো এখন বানাই ফেলছি আমরা যে ওকে লেট ম্যারেজ বেটার, আগে সাকসেস হও তারপরে বিবাহ করো, অ্যান্ড ইন বিটুইন দ্যাট টাইম ওই যে যেটা খারাপ নেগেটিভ জিনিসগুলি আছে সেটা করো। আমার স্ট্রেংথ একদম ক্লিয়ার যে ম্যারেজের সাথে প্রতিষ্ঠিত হওয়া, এই দুইটাকে আমাদের ডিফারেন্ট ওয়েতে চিন্তা করতে হবে। এই দুইটা কিন্তু দুই জিনিস। হ্যাঁ, কারণ হলো এটাকে ডিফিকাল্ট করা হচ্ছে, এমন ডিফিকাল্ট করা হচ্ছে যে বিবাহ করতে হলে আমাকে বা অনেক কিছু ঠিক করতে হবে, এটা টাকা তবে বিয়েতে আমার 4-5-10 লাখ টাকা লাগবে। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে স্কুল লেভেলে যদি তাকান, তাহলে দেখবেন যে স্কুল লেভেলের একজন স্টুডেন্ট, সেও কিন্তু তার একজন গার্লফ্রেন্ড মেনটেন করছে,
গার্লফ্রেন্ডের সাথে বিভিন্ন জায়গায় যাচ্ছে, কলেজ লেভেলে যাচ্ছে, ভার্সিটি লেভেলে যাচ্ছে, সেইটা যদি যেতে পারে তাহলে আমাদের এটাতে বিবাহতে প্রবলেম কোথায়? আমাদের যদি বিবাহ এরকম থাকে যে ওয়াইফের বাসায় আছে, হাজবেন্ডের বাসায় আছে, বিবাহিত হয়ে গেছে, তারা যখন খুশি তার বাসায় যাচ্ছে, তখন খুশি এখানে যাচ্ছে, কোনো প্রবলেম হবে না। এবং তখন বরঞ্চ তাদের ক্যারিয়ার, আপনি যদি দেখেন প্রিভিয়াসলি আমাদের দেশে যত ধরনের বড় নেতা বা বিভিন্ন ধরনের আছে তাদের দিকে তাকান, তাদের বাবা মারা আর্লি ম্যারেজে ছিল এবং তারা নিজেরাও আর্লি ম্যারেজ, তাদের তো ক্যারিয়ারে কোথাও বাধা হয় না। দ্যাটস ট্রু বিকজ হচ্ছে যেটা তুমি বললেন, যখন হচ্ছে আমি মেন্টালি স্যাটিসফাইড থাকতেছি হচ্ছে এবং আমি জানি যে মোস্ট হচ্ছে কি যখন আমরা রিলেশনশিপে থাকি তখন জিনিসটা এমন আসে যে ওকে সেজন্য আমাকে ছেড়ে না যায় একটা কমপ্লেক্সিটি ইনক্লুসিভিটি কাজ করে। যখন আমি জানি যে এই মানুষটা আমার হাজবেন্ড অথবা এই মানুষটা আমার ওয়াইফ অ্যান্ড সে যাচ্ছে না কোথাও থেকে, সো লেটস বিল্ড দ্য ক্যারিয়ার টুগেদার। ওই যখন ওই টেনশনটা না থাকছে, মানে আমাদের যে টেনশনে কিন্তু 80% আপনার ওখানে চলে গেল যে আমার পার্টনার কে হচ্ছে, সে জানে যে আমার পার্টনার ফিক্স আছে, তাহলে ওই সময় কিন্তু সে তার বরঞ্চ বেশি কনসেন্ট্রেশন দিতে পারবে পড়ালেখার দিকে, ক্যারিয়ারের দিকে, এবং দুজন কিন্তু কোরিলেট করে তাদের ক্যারিয়ার, তাদের পড়াশোনাকে ডাইমেনশন ঠিক করতে পারবে। সো এইটা আমার কাছে মনে হয়েছে যে এটা যেমন আমাদের নর্মালি এটা ঠিক, ধর্মীয়ভাবে এইটা করাই হলো সবচাইতে বেস্ট অপশন। এরপর আমার একটা কোশ্চেন ছিল সেটা আসলে অলরেডি আমরা উত্তর দিয়ে ফেলছি, তো কোশ্চেনটা আমি বলি অ্যাকচুয়ালি। কোশ্চেনটা ছিল এটা যে বেশি পর্নোগ্রাফি দেখার ফলে আসলে কি বাস্তব জীবনে আমাদের যে লাইফটা সেই লাইফে কি হ্যাম্পার হয় কিনা বা পারফরমেন্সে প্রবলেম হয় কিনা? অবশ্যই, মানে আমাদের দেশে না শুধু, আপনি ইন্ডিয়াতে দেখেন যে প্রচুর হারে বিভিন্ন জায়গায় ধর্ষণ বেড়ে যাচ্ছে। তো এটা অ্যাকচুয়ালি কেন হচ্ছে? নট নেসেসারি এটা যে শুধুমাত্র তারা অনেক প্ল্যান পরিকল্পনা করে এই জিনিসগুলো করছে, এরকম না। তারা কিন্তু উদ্বুদ্ধ হচ্ছে এই ধরনের মুভিগুলো দেখে, তারা হচ্ছে মেন্টালি ফ্রাস্ট্রেটেড। বিশেষ করে পর্নোগ্রাফির মতো এই ধরনের এগুলোর সাথে অনেক দিন জড়িত থাকার কারণে দেখা যাচ্ছে যে ওই জিনিসটাকে সে তখন কি করছে, যে নিজের ইয়াতে কল্পনা করছে, এবং ওইটার ফলে কিন্তু আমাদের সমাজে এই ইফেক্টগুলো আমরা দেখতে পাচ্ছি। আমাদের এতক্ষণ তো আমরা বললাম হচ্ছে সহজলভ্য কিছু হচ্ছে যে স্কিন ডিজিজের ক্যাপসুল বা হচ্ছে ক্যাপসুল না, মানে মলম বা ক্রিম যেটা বলি আমরা, এই ধরনের জিনিসপত্র। আমাদের কিন্তু দেশে ফার্মাসিউটিক্যালি হচ্ছে সেক্সুয়াল লাইফের অনেক মেডিসিন পাওয়া যায়, বহুত পাওয়া যায়। সো এই জিনিসটা হচ্ছে আপনার ডক্টরের ভাষায় হচ্ছে কতখানি বিপজ্জনক? না, আমরা আমাদের এই যে মেডিসিনগুলো আছে, এই মেডিসিনগুলোর কিন্তু একটা সাইড এফেক্ট আছে, কন্ট্রা ইন্ডিকেশন আছে, কোন পেশেন্টকে আমরা দিতে পারবো, কোন পেশেন্টকে দিতে পারবো না, কোন ডিজিজ থাকলে দিতে পারবো না, এই জিনিসগুলো কিন্তু ডাক্তাররা ভালো জানেন, যেটা একজন নর্মাল মানুষের পক্ষে এটা জানা সম্ভব না। তিনি হয়তো মনে করছেন যে আমার টাইম দরকার, আমি একটা টাইমের ওষুধ খেয়ে ফেললাম, বা আমার স্ট্রং দরকার, আমি একটা স্ট্রংয়ের ওষুধ খেয়ে ফেললাম, বিভিন্ন ধরনের ভায়াগ্রা জাতীয় ওষুধগুলো কিনে ফেললো। তো আমরা কিন্তু যখন একজন পেশেন্টকে এই ওষুধগুলো সাজেস্ট করি, আমরা কিন্তু তার হিস্ট্রি নেই, তার কী সমস্যা আছে, তার হার্টে কোনো সমস্যা আছে কিনা। কিন্তু ভাইগ্রা তো হার্টেরই ওষুধের একটা ছিল সাইড এফেক্ট, সেখান থেকে ভাইগ্রা আবিষ্কার। এর কারণ হলো যখন আমরা এই ধরনের ওষুধ খাবো তখন কিন্তু আমাদের প্রেশার বেড়ে যাবে, প্রেশার বেড়ে গিয়েই তো এই ইফেক্টটা হবে। ফলে আমার যদি কার্ডিয়াক ডিজিজ থাকে তাহলে কিন্তু এই ওষুধগুলো আমার জন্য লাইফ থ্রেটেনিং কন্ডিশনও চলে আসতে পারে। ফলে আমরা দেশের যারা ফার্মেসি থেকে বিভিন্ন ধরনের ওষুধ কিনছে তারা না জেনে এটা খাচ্ছে এবং বিভিন্ন এফেক্ট হচ্ছে, এবং ইনকন্টিনিউয়াস ডোজের কারণে প্রয়োজন হচ্ছে খাচ্ছে, প্রয়োজন না হচ্ছে খাচ্ছে না। এই ওষুধগুলো মিস ইউজ হওয়ার কারণে ফার্মেসি থেকে যেহেতু তারা টাকা দিলেই কিনতে পারছে, অন টাইম হিসাবে নিচ্ছে, আজকে নিচ্ছে কালকে খাচ্ছে, কাল পরশুদিন খাচ্ছে না, কত ডোজে খাচ্ছে তাও জানে না, কত দিন খাচ্ছে তাও জানে না, মানে আমাদের শরীরে অ্যাডাপ্টেশনের কোনো সময় পাচ্ছে না, এবং পরবর্তীতে এই মেডিসিনগুলো তার কাজ করছে না, কারণ এই মেডিসিনগুলো সে অলরেডি রেজিস্ট্যান্ট করে ফেলছে। আচ্ছা, এই মেডিসিন রেজিস্ট্যান্ট হয় 5 মিলিগ্রাম, 10 মিলিগ্রাম, 20 মিলিগ্রামে যেত, দেখা যাচ্ছে আমার পেশেন্ট অলরেডি 20ও খেয়েছে, 5ও খেয়েছে, 10ও খেয়েছে, এরকম লেভেল, তো 20 খেয়ে আসছে, তো তাকে তো আবার আপনি কীভাবে ট্রিটমেন্ট করবেন? যদি হচ্ছে আমি অলমোস্ট শেষের দিকে বেশি আর আজকে টানবো না, যেহেতু আপনি আজকে চেম্বার থেকে এসেছেন, যদি বলি আমরা, আপনি যদি আপনার পার্সোনালি 20 বছর বয়সী যে আমাদের ইয়াং জেনারেশন আছে, 18 থেকে বেশি আমি বলি, যদি কিছু পরামর্শ দিতে চান স্কিন অ্যান্ড সেক্সুয়াল হেলথ দুই সাইডে যদি পরামর্শ দিতে চান, কী হতে পারে সেই পরামর্শ দুইটা ব্যাগটা? সেক্ষেত্রে আমি যেটা বলবো যে ছেলেদের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে দুইটাই ক্ষেত্রেই যে
আপনাকে আপনার লাইফস্টাইলটা চেঞ্জ করতে হবে। লাইফস্টাইলটা খুবই ইম্পর্টেন্ট। আপনি যদি একটা হেলদি লাইফস্টাইল গঠন করে থাকেন তাহলে আপনাকে পরবর্তী নিয়ে চিন্তা করতে হবে না। আপনি অলরেডি একটা ভালো লেভেলে চলে যাবেন। আপনার হেলথ ভালো থাকবে, সেটা সেক্সুয়াল হেলথ হোক বা আমাদের স্কিনের হেলথ হোক। বাট আপনি যদি লাইফস্টাইলটা ভালো না থাকে তাহলে কিন্তু আপনি দুই দিক থেকে এফেক্টেড হবে। সো আমার পরামর্শ থাকবে যে নিজের স্বাস্থ্যের প্রতিও গুরুত্ব দিতে হবে। শুধু ক্যারিয়ার, শুধু পড়াশোনা দিয়েই হবে না। স্বাস্থ্য ভালো না থাকলে ক্যারিয়ারও ভালো হবে না। স্বাস্থ্য ভালো না থাকলে মন ভালো থাকবে না, কোনোটাই ভালো থাকবে না। মানে ভালো জায়গায় থাকা বা ভালো ভালো খাবারটা খাওয়া বা হচ্ছে শারীরিক পরিশ্রম, যেটা বলা হলো শারীরিক পরিশ্রম করা, এই জিনিসগুলো নিতে তো। আচ্ছা, যারা আসলে স্কিন হোক বা সেক্সুয়াল ডিজিজ হোক এইসব বিষয়ে ডাক্তার দেখাতে একটু অস্বস্তি বোধ করে, তাদের জন্য ঘরোয়া কোনো সিস্টেম আছে যেটা করলে অ্যাটলিস্ট আমাদের হয়তো বা ফর সার্টেন টাইম আমরা একটু মেনটেন করতে পারবো স্কিন অ্যান্ড বোথ? ঘরোয়া বলতে কি যে যেমন চুলের ক্ষেত্রে আমরা অনেক সময় বলি যে চুলটাকে কীভাবে সে মেনটেনেন্স করবে, এগুলা কাজ কিন্তু সে বাসায় বসে করতে পারে। যে আমাদের দেশে যেমন প্রচলিত আছে সবসময় শ্যাম্পু করছে, প্রতিদিন শ্যাম্পু করছে, এটা না করে কিন্তু সপ্তাহে 2 থেকে 3 দিন শ্যাম্পু করলে চলে। এবং অনেকে আছে যে প্রতিদিন বিভিন্ন ধরনের তেল ইউজ করছে, তেলটা ইউজ না করে কিন্তু তেল ইউজ করলে দেখা 6-7 ঘন্টা পরেই সাথে সাথে কন্ডিশনার ইউজ করে ফেলা উচিত। তো এই যে এই বিষয়গুলো উনি কিন্তু বাসায় ম্যানেজ করতে পারে। স্কিনের বিষয়ে যদি আমরা বলি যে জামা কাপড়টা যদি আমরা রেগুলার ওয়াশ করি তাহলে, এবং রেগুলার নিজেদের শরীর ওয়াশ করে ফেলি, গোসল করে ফেলি, তাহলে কিন্তু আমাদের অনেক স্কিন ডিজিজ থেকে আমরা মুক্ত থাকতে পারবো। কারণ কোনো একটা ছত্রাক জাতীয় কিন্তু ওই জায়গাতেই বেশি ইফেক্ট করে যেখানে অনেক ঘামছে, অনেক পরিষ্কার থাকছে না, স্যাঁতস্যাঁতে থাকছে, এরকম জায়গায়। তো স্কিন ডিজিজ থেকে বাঁচতে হলে আমাদের জামা কাপড়, বিশেষ করে আন্ডারওয়্যার, এটা প্রতিদিন যদি আমরা ওয়াশ করে ফেলতে পারি, চেঞ্জ করে ফেলতে পারি, তাহলে কিন্তু এগুলো থেকে রক্ষা করা বা রক্ষা পাওয়া পসিবল। আচ্ছা, আমি কিছু কুইক রাউন্ড অফ কোয়েশ্চেন করবো। ভালো স্কিনের জন্য যদি একটাই খাবার সাজেস্ট করেন ভালো স্কিনের জন্য, কি হবে? একটা খাবার না, আমি বলবো যে কালার ফ্রুটস, যে ধরনের ফ্রুটসগুলো বিভিন্ন ধরনের কালার আছে, এইগুলো খেতে পারেন। ফেয়ারনেস ক্রিম, ইয়েস অর নো? মানে অ্যাকসেপ্ট ইট অর নট? নো। ডাইরেক্ট অ্যান্সার নো। আচ্ছা, আমরা আজকে অনেক কথা বলছি, বাট আমরা আসলে চুল নিয়ে আসলে কথা বলা হয়নি সময়ের কারণে। তো যদি বলি টাক যে পরে, এটা কি জেনেটিক্যালি বেশি আর লাইফস্টাইলের উপরে নির্ভর বেশি? এটা আসলে জেনেটিক্যালিও আছে এবং লাইফস্টাইলের সাথেও আছে। লাইফস্টাইলগুলো প্যাটার্ন এক ধরনের, আর জেনেটিক্যালি প্যাটার্ন এক ধরনের। জেনেটিক্যালি আমরা যখন জেনেটিক্যালের বিষয়ে বলি, এটা আসলে পেশেন্টের তেমন কিছু করার থাকে না, এটা তো বংশীয়ভাবে তার যে ডিএসটি হরমোনের কারণে চুল পড়া স্টার্ট হয়ে যায়। তবে এখন বিভিন্ন ধরনের আধুনিক ট্রিটমেন্ট আছে, এটাকে প্রলঙ্গেশন করা যায়, বিশেষ করে মিনোক্সিডিল, ফিনাস্টেরাইড এবং পিআরপি, এগুলো দিয়ে কি করা যায় যে এটা হয়তো এখনই পড়তো, সেটাকে হয়তো এগুলো দিয়ে আরও প্রলং করা যায় যে পরবর্তী, কিন্তু পড়ার টেন্ডেন্সি কিন্তু থাকবে। তো সেক্ষেত্রে আমরা স্থায়ী ট্রিটমেন্ট হিসাবে পরামর্শ দিয়ে থাকি যে হেয়ার ট্রান্সপ্লান্ট। কারণ হেয়ার ট্রান্সপ্লান্টে আমরা যেহেতু চুলের পেছন থেকে নেই, সেখানে কিন্তু ডিএসটি হরমোন সেন্সিটিভ থাকে না, ফলে ওই চুলের গোড়াগুলা কিন্তু ডিএসটি হরমোন যে জিনগত কারণে যেটা পড়তেছে ওইটা কিন্তু ফেলতে পারে না, ফলে ওইটা অনেক দিন পর্যন্ত ওইটার লাইফ স্প্যান ভালো থাকে। আর যেগুলো অলরেডি চলে গেছে সেখানে তো ট্রান্সপ্লান্টই একমাত্র স্থায়ী সমাধান। আর যাদের হলো পড়া স্টার্ট হয়েছে, যে পড়ে যাচ্ছে কিন্তু এখনও খালি হয়নি, তাদের ক্ষেত্রে পিআরপি, মিনোক্সিডিল এবং ফিনাস্টেরাইড, এই ট্রিটমেন্টগুলোর মাধ্যমে সেইটাকে ধরে রাখতে পারে। আর বিশেষ করে যাদের লাইফস্টাইলের কারণে পড়ছে, এটার প্যাটার্নটা আলাদা, এগুলাও আপনার পিআরপির মাধ্যমে স্টপ করা যায়। পাশাপাশি যদি একটু কেয়ার নেওয়া যায় লাইফের, যে খাবার দাবার, বিশেষ করে বেশি পানি খাওয়া, বিভিন্ন ফল ফ্রুটস খাওয়া, এগুলো যদি ঠিক থাকে, ভিটামিন ডি যদি সাপ্লিমেন্ট ঠিক থাকে, এগুলো যদি ঠিক থাকে, তাহলে দেখা যাবে যে এই চুল পড়াটা ঠিক আছে। বিশেষ করে আমাদের দেশের অভিযোগ হলো আমাদের দেশের পানি, তো ওয়াসার পানি, বিভিন্ন ধরনের খারাপ পানির কারণেও আমাদের চুল পড়ে। এইটা মেনটেনেন্স করা যেতে পারে। আর যখন হয়ে যাবে যে না আমার ফলিকল পুড়ে গেছে, তখন অ্যাকচুয়ালি ট্রান্সপ্লান্টই হলো সমাধান। আচ্ছা, সো লাস্ট একটা কোয়েশ্চেন করবো, মানে কুইক রাউন্ড আপের, সেটা হচ্ছে ব্রণ ফাটানো উচিত নাকি যেমন থাকে তেমন রেখে দেওয়া উচিত? কারণ ব্রণ একটা যেমন থাকবে তেমনই থাকা উচিত। যদি অটোমেটিক ফেটে যাবে, কিন্তু নিজে ফাটানো উচিত না। কারণ নিজে ফাটাইলে যখন আমাদের নখের সাথে যে জীবাণুগুলো থাকে, এটার কারণে ওখানে স্পট হয়ে যায় এবং ব্যাকটেরিয়াল ইনফেকশনটা আরও বেড়ে যায়।
এবার ব্যক্তি আপনাকে জিজ্ঞেস করি, মেডিসিন যে প্র্যাকটিস করছেন, মেডিকেল প্র্যাকটিস করছেন, এটার বাইরে ফ্রি টাইমে কি করেন? ফ্রি টাইমে অ্যাকচুয়ালি আমার খুব ছোটোবেলা থেকে যেটা আমি করি যে সোশ্যাল ওয়ার্কের সাথে আমি জড়িত। আমি বিভিন্ন ধরনের সোশ্যাল ওয়ার্ক করতেই পছন্দ করি। মানে আমার প্র্যাকটিসের বাইরে অধিকাংশ সময় বিজনেস প্লাস হলো সোশ্যাল ওয়ার্ক, বিশেষ করে সোশ্যাল ওয়ার্কটা আমার। তো আজকে আমরা শেষ করে ফেলবো। শেষ করার আগে লাস্ট কোশ্চেনটা এটাই করবো যে আজকে যে আলোচনা করলাম সেই সারমর্ম কি হতে পারে আপনার মতে, অ্যান্ড যেটা এই এত প্রবলেম, এত ট্যাবু থেকে পরিত্রাণের শেষ উপায় কি হতে পারে? শেষ উপায় বলতে আমি যেটা বলবো যে আহ, একজন পেশেন্ট হিসাবে আপনাকে প্রথম যেটা করতে হবে যে আপনার ডাক্তারের কাছে আপনাকে স্যারেন্ডার করতে হবে। আপনি যদি ডাক্তারের কাছে যাবেন, তার কাছে আপনার টোটাল প্রবলেমটা বলতে হবে, প্লাস তার উপর আস্থা রাখতে হবে যে আমি মানে আমার আমার প্রবলেমটা এই, এবং ওনার উপর আস্থা রাখলে উনি ওনার মতো করে ট্রিটমেন্টটা আগায় নিতে পারবে। আর সেক্ষেত্রে ভয় পাওয়া যাবে না। এটা এই এই নিজের রোগ নিয়ে ভয় পেয়ে বিভিন্ন ধরনের অপচিকিৎসা করা, নিজে নিজে ট্রাই করা, অনলাইন থেকে ওষুধ কিনে ট্রাই করা, এটা থেকে দূরে থাকতে হবে। এইটা আপনার লাইফকে একদম হেল্প করে দিতে পারে। কারণ হলো এই এই যে যত ধরনের পার্মানেন্ট ড্যামেজের রোগীগুলো আছে সবগুলোর কিন্তু ইতিহাস থাকে যে এরা বিভিন্ন ধরনের অনলাইন থেকে খাইছে ওষুধ, অথবা বিভিন্ন হার্বাল থেকে খেয়েছে, অথবা বিভিন্ন জায়গা থেকে করেছে। তো এইটা থেকে বিরত থাকতে হবে, এইটা হলো আমার পরামর্শ। ওকে, আর হচ্ছে আমাদের যে যে প্রবলেমগুলি হচ্ছে বা যে সামাজিক অবক্ষয় হচ্ছে যেসব কারণে বললাম, বা মাস্টারবেশন করছে, বা এটা থেকে পরিত্রাণের আলটিমেট উপায় তাহলে হচ্ছে কি একটাই, ধর্মীয় মূল্যবোধ, ধর্মীয় মূল্যবোধ। ওকে, তো আজকে আমরা আসলে আমাদের পডকাস্ট এখানেই শেষ করবো। অ্যান্ড আজকে অনেক কষ্ট করে আপনার সাথে থ্যাংক ইউ ফর কামিং টু দ্য টংকাস্ট, অ্যান্ড সি ইউ অন নেক্সট ওয়ান।